আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই 8টি প্রশ্ন সমাধান করে দেব। একদম ছোট ছোট পয়েন্টগুলো খুঁজে বেছে যেভাবে সমাধান করে দিলে তুমি তোমার ক্লাসে টিচারকে পড়াটা দিতে পারো, সেই ব্যবস্থাটা করে দিব। সো তুমি যেটা করবে, প্রথমে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবকে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো তোমাদের স্কুলে যে গ্রুপটা আছে সেই গ্রুপে। এতে করে সবাই যখন একসাথে দেখবা তখন আমারও সাহস বাড়বে এবং পুরো গণিত বইটা কিন্তু আমি সমাধান করে দিতে পারবো। হ্যাঁ, সো প্রতিদিন ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো দেখো এখানে কি বলতেছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি কি হবে সেটা আমাদেরকে আর কি এখান থেকে বহুপদী প্রশ্ন 1, 2, 3 এর মধ্য থেকে হয় একটা হতে পারে, না হলে একটা না, হয় 1 আর 2 নাম্বারটা রাইট হতে পারে, অথবা 1 আর 3 নাম্বারটা রাইট হতে পারে, না হলে 2, 3 রাইট হতে পারে, অথবা 1, 2, 3 তিনটাই রাইট হতে পারে। তো এই তিনটার পয়েন্টকে আমরা এখন বিশ্লেষণ করব, করে তারপরে দেখব যে আসলে কি হয়। তো এখানে বলছে ম্যাজিক সংখ্যা হবে 15। খেয়াল করো, 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো 3টা ক্রম, এই যে এখানে 3 ক্রমের, এদিকে 3 ঘর, তারপরে নিচের দিকে 3 ঘর। হ্যাঁ, মানে তুমি যেদিকে যাবা 3 ঘর করে পাবা। এবার একটা বিষয় খেয়াল করে দেখো, তুমি এই 3টাকে যোগ করো, যে কোনো 3টাকে যোগ করলে 15 হবে। যে কোনো 3টাকে যোগ করলে কত হবে? 15 হবে। 6 আর 1 7, 8 আর 7 কত? 8 আর 7 15। দেখো 15 হয়েছে না? আবার দেখো, যদি আমি এই 3টে যোগ করি, 7, 5, 12, 12 আর 3 কত? 15। তাহলে 15 হয়েছে। 9 আর 2 11, 11 আর 4 15। তো 15 হয়ে গেল। এখন এ পাশেরগুলো যোগ করে দেখি, 7 আর 2 9, 9 আর 6 15। আবার 9 আর 5 14, 14 আর 1 15। আবার 4 আর 3 7, 8 আর 7 কত? 15। তাহলে আমরা যেদিকেই যোগ করি না কেন, 3টা ঘর যোগ করলেই কিন্তু 15 আসবে। তো 15ই কিন্তু আসলো আমাদের। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 নাম্বারটা রাইট। কি বলছে? ম্যাজিক সংখ্যা হবে 15। এবার দেখো, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এই যে দেখো, প্রথম ঘরটা, মাঝখানের ঘরটা কিন্তু কি হয়েছে? কেন্দ্র। এটা কেন্দ্র। কেন্দ্র মানে কি? মাঝ বরাবর যেটা আছে, চারপাশ থেকে চিন্তা করলে মাঝখানে যেটা আছে ওইটা কত? 5 আছে না? 5। তার মানে 2 নাম্বারটাও কিন্তু রাইট। 2 নাম্বারটা কি রাইট? এবার বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো থাকে। দেখো 1 থেকে 15 বলছে, ওখানে ওরা বলে দিচ্ছে 1 থেকে 15। আসলে কি 1 থেকে 15 হয়েছে? দেখো তো, 1, 2, 3, 4, তারপর 5, হ্যাঁ 5, তারপর 6, 7, 8, হ্যাঁ 9। খেয়াল করো কয়টা হলো? মোট 9টা। কিন্তু আমরা 1 থেকে 9 পর্যন্ত বলেছি, এখানে 1 থেকে 9 পর্যন্ত লিখেছি। কিন্তু ওরা আমাকে একটা মিস ইনফরমেশন দিচ্ছে যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো হবে। আসলে কি 1 থেকে 15 পর্যন্ত বসাইছি, নাকি 1 থেকে 9 পর্যন্ত বসাইছি? তুমি একটু খেয়াল করে দেখো তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত ব্যবহার করেছি। কিন্তু ওরা বলেছে 15। তাহলে ওইটা কি? রং। এটা কিন্তু কি? রং অ্যান্সার। হ্যাঁ, এটা রং অ্যান্সার, এটা রং। তাহলে রাইট কোনটা? এই যে 1 এবং 2। তাহলে 1 আর 2 আছে কি? ক নাম্বারটা। সো উত্তর কি? ক নাম্বার। এবার দেখো পরেরটা কি বলছে। বলছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা একটার পর একটা ক্যালকুলেশন করে দেখব যে কোনটা 9 দ্বারা বিভাজ্য হয়। দেখো আমরা এখানে ক্যালকুলেশন করব। প্রথমে আছে কত? 52, 25। আমরা এখানে লিখি 52 যোগ হচ্ছে 25। তারপরেরটা আছে কত? 527 যোগ 725। 527 যোগ 725। 527 725। 412 234। কত? 412 234। 412 234। 412 234। তার 75 বিয়োগ 57। 75 বিয়োগ 57। খেয়াল করো, এখন আমরা আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, মানে এইটা সমাধান করলে যে মানটা আমরা পাবো সেটা কি 9 দ্বারা ভাগ করা যায় কিনা।
আবার এইটাকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ এরকম প্রত্যেকটা ফলাফলকে আমরা যদি ভাগ করি তাহলে সেই ভাগফলটা 9 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখব। তো এখন আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি দেখি। দেখো আমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে তারপর সমাধান করব, হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে তারপর সমাধান করব, তাহলে বুঝতে পারবো আরও। ওকে, তো 52 যোগ 25, 52 যোগ 25, দেখো 52 আর 25 যোগ করলে কত হয়? 77 হয়। আচ্ছা এখন দেখবো আমরা এই 77কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। যেহেতু ওরা বলেছে 9 দ্বারা বিভাজ্য, খেয়াল করো বলেছে 9 দ্বারা বিভাজ্য, মানে এই যে ক্যালকুলেশন দেখো 52 যোগ 25 এই দুটো যোগ করে যে উত্তর হবে সে তাকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। তো দেখতে পাচ্ছি এই 77কে কি আমরা 9 দ্বারা ভাগ করতে পারি? দেখো তো এই যে ভাগ 77 ভাগ কত? 9, 77 ভাগ 9 আসলে কি হয়? হয় না। দেখো কত পয়েন্ট আসছে, তাই না? কত পয়েন্ট আসছে, এটা উত্তর আসে কত? এটাকে যদি আমি 9 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল আসে কত? খেয়াল করো 8.555 ডট 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 ডট। তাহলে এটা গ্রহণযোগ্য না। কি হবে বলো? এটা গ্রহণযোগ্য না। ওকে, তাহলে এটা বাদ। এখন আমরা যাব পরেরটাতে যাব। ওকে, তারপর 527 যোগ 725, দেখো 527 যোগ 725, 527 তারপরে যোগ 527 যোগ 725, 725 725 কত হয়? 1252 হয়, 1252 হয়। এটাকে আমরা 9 দ্বারা ভাগ দিব। আচ্ছা এটাকে আমরা যদি 9 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে? 9 দ্বারা ভাগ দিলে 139.111, তার মানে এটাকেও ভাগ করা যাচ্ছে না, ডট 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 মান আসতেছে। হ্যাঁ আরও অনেক পয়েন্টের পরেও আরও অনেক আসতেছে। তারপর 412 234, খেয়াল করো তো 412 যোগ 234, এই যে 234, 2 3 4, তাহলে কত আসে? 646 আসে, তাই না? 6 4 6। তো এটাকে ভাগ দেই আমরা 9 দ্বারা ভাগ দেই, দেখি পারি কিনা। ভাগ 9, 6 4 6 ভাগ 9, তাহলে কত আসে? 71 এটাকে 9 দ্বারা ভাগ দিলে কত আসে? 71.777 ডট ডট ডট, মানে অসংখ্য মান আসে। এখন হচ্ছে কত? 75 বিয়োগ, দেখো ঘ নাম্বারটা, তাহলে এটাও উত্তর না, এটাও না। এখন ঘ নাম্বারটা হচ্ছে লাস্ট আপডেট আমাদের কাছে, লাস্ট অপশন। 75 মাইনাস 57 কী হবে? 75 তারপরে মাইনাস 57 কত হবে? 18 হবে। কত হবে? 18। 18কে কত দ্বারা ভাগ দিব? 9 দ্বারা। তো 18কে 9 দ্বারা ভাগ দিলে 9 2 18, 2 হয়। তাহলে কি নিঃশেষে বিভাজ্য, ভাগ করা যাচ্ছে, সো এটা বিভাজ্য। সো এটা কি রাইট অ্যান্সার হচ্ছে কত? ঘ নাম্বারটা। তাহলে এখানে উত্তর হবে কত? ঘ নাম্বার। এই যে ঘ নাম্বারটা হচ্ছে কি উত্তর। ঘ নাম্বারটা কি উত্তর এখানে। তারপরে দেখো 4টা 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? খেয়াল করো শততম পদ। তাহলে এখানে তুমি 100 মান বসাও, 100 বসাও। কার সাথে বসাবা? প্রথমে আছে কত? 99 যোগ ক যোগ 1, 99 গুণ ক যোগ 1। খেয়াল করো তো ক মানে হচ্ছে কত? এখানে খেয়াল করো ক মানে কত? ওটা মুছে দেই। ক হচ্ছে 100। খেয়াল করো ক কিন্তু কত? 100। এখন আমাদেরকে যেটা করতে হবে, যেটা বলেছে করতে, সেটা হচ্ছে 9 9 9, 4টা 9 হবে। হ্যাঁ 4টা 9। ওকে 4টা 9 লিখলাম। এখন বলতেছে যে কোন বীজগণিতীয় রাশি শততম পদ, মানে 100তম পদ। তাহলে ক সমান কত? 100। এখন আমরা ক নাম্বারটা প্রথমে টেস্ট করব। কতে আছে কি? 99 ক যোগ 1। খেয়াল করো 99 ক যোগ 1। এখন আমি যদি এখানে মান বসাই 99 ক এর জায়গায় 100 বসাও, গুণ কত? গুণ কত? 100 যোগ কত? 1। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 99, 1কে 99, পরে আছে 2টা শূন্য, এই দুটো শূন্য এখানে বসাই দাও। 99 1কে 99, মানে ক্যালকুলেটারে গুণ করো, যোগ 1, তাহলে হবে কত? 99 0 1 হবে। তো এখানে আছে কি? 4টা 9। তাহলে কি মিললো? মিললো না। সো এটা কি? কাটা। ক নাম্বারটা কাটা। এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব। খ নাম্বারে বলছে 99 ক বিয়োগ 1। খেয়াল করো 99 ক বিয়োগ 1।
তাও ভালো, দেখি ট্রাই করে। 99 ক এর জায়গায় 100 বসাও, গুণ 100, ক না লিখে কত লিখলাম 100 লিখলাম, বিয়োগ 1। তাহলে এখানেও তাই 99 1-কে 99, আর পরে শূন্য আছে দুইটা, শূন্য বসাই দিয়ে 1 বিয়োগ করো। তাহলে কত হবে? 9900 থেকে 1 বাদ দিলে 9899। 9899 রাইট হয়েছে? 9999, তাহলে এটা কি রং? এটা হয় নাই। ওকে, এরপরে যাব পরেরটাতে। গ নাম্বারে দেখো, গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে কি, ক স্কোয়ার প্লাস 1, ক স্কোয়ার প্লাস 1। ক স্কোয়ার মানে কি? ক মানে তো 100, ক মানে কি 100। তো 100-র উপরে কি লিখতে হবে? স্কোয়ার লিখতে হবে, যোগ কত 1। তো 100-র উপর যদি আমি স্কোয়ার করি তাহলে 1 4টা শূন্য হয়, তাহলে 10,000, যোগ কত 1, তার মানে কি 10,001, তাই না? 10,001 উত্তর। তাহলে এটাও কি রং, কারণ এখানে আছে 9999, তাহলে এটাও রাইট না। এখন ঘ নাম্বারটা দেখবো, খেয়াল করো ঘ নাম্বারটা। তো ঘ নাম্বারে কি আছে? ক স্কোয়ার বিয়োগ 1, ক স্কোয়ার বিয়োগ 1, তাহলে ক স্কোয়ার বিয়োগ 1। তাহলে এই ক সমান কত? 100 না? ক সমান 100, 100টা ক এর জায়গায় লেখো 100, মাথার উপর কি আছে? স্কোয়ার আছে, বিয়োগ কত 1। তাহলে 100-র উপরে স্কোয়ার করলে কত হয়? 10,000, বিয়োগ কত 1, তার মানে কি 9,999। 10,000 থেকে 1 গেলে 9,999 না? তাহলে এটা কিন্তু রাইট। তো লাস্টেরটা কি রাইট হবে? যে লাস্টেরটা রাইট হবে, ক স্কোয়ার। ঠিক আছে, ক স্কোয়ার বিয়োগ 1, খেয়াল করো, ক স্কোয়ার বিয়োগ 1, এটা হচ্ছে কি রাইট অ্যান্সার। বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক বলছে, হ্যাঁ কি বলছে? ক সংখ্যক বলছে। তাহলে ক সংখ্যক বললে, হ্যাঁ ক সংখ্যক, তা আমি যদি বলি বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে কি? বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3, তারপর কত 5, তারপর কত 7, এভাবেই তো হয়, তাই না? তাহলে ক সংখ্যক ক্রমিক, তো আমি মনে করে 3টা দিলাম আগে, হ্যাঁ স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল। তাহলে এখানে বিজোড় সংখ্যাগুলো যোগ করো তো, 3 এর 1 কত 4, 5 আর 4 কত 9, 9 হয়েছে না? 9। আচ্ছা, এই 9 আমরা 3-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 9 না? 3-এর উপরে স্কোয়ার করলে কত 9 না? তাহলে খেয়াল করো, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 2 3, 3টা সংখ্যা না? 1 2 3, তার মানে 3-এর উপরে স্কোয়ার 3। ক সংখ্যক, ক সংখ্যক মানে কয়টা? 1টা 2টা 3টা, তাহলে ক স্কোয়ার। এই 3 মানে কি? ক। 1টা 2টা 3টা, 3টা কি? ক। সো এভাবে আর কি বের করতে পারি। এখন যদি আবার বলি যে না, তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। দেখো আর একটু অন্যভাবে চিন্তা করি, যেমন হচ্ছে 1, তারপর কত যোগ 3 যোগ 5 যোগ 7, স্যার একটু বাড়াই নিলাম, হ্যাঁ বাড়াই নিলাম, যোগ আরও অসংখ্য থাকতে পারে, আরও কি অসংখ্য থাকতে পারে। তো এখন আমি আপাতত 3টা নিচ্ছি, হ্যাঁ আপাতত 4টা নিচ্ছি। তাহলে দেখো ক মানে কত? এখানে 4, ক মানে কত 4, মাথায় মাথায় রেখে কিন্তু ক মানে কত 4। আচ্ছা, তাহলে দেখো 3 আর 1 কত 4, 5 আর 4 কত 9, 9 আর 7 কত 16, সবগুলো যোগ করো। 3 আর 1 4, 5 আর 4 9, 9 আর 7 কত 16, 16 হয়েছে না? তাহলে 16 কতর বর্গ বলো তো? 4-এর উপরে স্কোয়ার। তো 4 মানে কি? ক। 4 মানে কি? ক। তার মানে ক এর উপরে স্কোয়ার করো, ক এর উপরে স্কোয়ার করো। আবার দেখো, তাহলে স্যার আরেকটু পাল্টাই নেন, তাহলে ক মানে আপনি 5 নেন, ক মানে কত নেব? 5 নেব। দেখো উত্তর 5 বের হয় কিনা। ক মানে আমি 5 নিলাম, তার মানে 5টা ঘর পর্যন্ত, একটা ঘর 3 যোগ, হ্যাঁ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে ক সমান কত নিছি? 5 নিছি। এখন দেখবো এগুলো সব যোগ করে কত হয়। 3 আর 1 কত 4, 5 আর 4 কত 9, 9 আর 7 কত 16, 16 আর 9 কত 25, 16 আর 9 কত 25। তাহলে 25 কতর উপর বর্গ করলে 25 হয়? 5-এর উপর। তাহলে 5 মানে কি? ক। 5 মানে কি? ক। তাহলে 5-এর জায়গায় ক বসাও, তাহলে ক এর উপর কি স্কোয়ার। সো আমরা বলতে পারি কি ক এর উপর স্কোয়ার। জাস্ট ক এর উপর স্কোয়ার লিখলেই হবে, ক এর উপর স্কোয়ার লিখলেই হবে। ওকে, তারপর চলো 4 নাম্বারের পরে এখন যে পরেরটাতে 5 নাম্বারে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? কয়টা সংখ্যা আছে এখানে? মূলত 35টা আছে। এখানে মূলত কয়টা হবে? 35টা হবে।
1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? যেমন আমরা যদি বলি 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে কত হয়েছে? 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে 1 1 1 1 1 1 মানে 2। আবার যদি বলি 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তার মানে 2 এর উপর স্কোয়ার করলে কত? 4। 3 এর উপর স্কোয়ার করলে কত? 9। 9 আর 4 কত? 13। ফলাফল কিন্তু 13, মানে 100 চেয়ে ছোট হইল। আবার যদি বলি যে না, তাহলে এরকমভাবে না, হ্যাঁ 2 তো হইলই, এখন 2 এর উপরে স্কোয়ার বললাম আর 3 এর উপরে স্কোয়ার বললাম, তাই না? ওকে, এবার আমি যদি বলি 2 3 3 যোগ 4, তাহলে 3 এর উপরে স্কোয়ার 4 এর উপরে স্কোয়ার, 3 3 কত? 9, 4 এর 4 4 কত? 16, তাহলে কত হলো? 25 হলো। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে টোটাল 35টা মান পাবো। টোটাল কয়টা মান পাবো? 35টা মান পাবো। এখানে বলছে একটা ম্যাজিক দিছে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে। এই যে মাঝখানে কত হবে, মাঝখানে কত, মাঝখানে হচ্ছে কত হবে সেটা আমরা দেখব। তার আগে এখানে দেখি কিসের মান বের করতে বলছে। বলছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের একটি ম্যাজিক বর্গ। আচ্ছা আমরা দেখি এই পাশে গুণ করে যোগ করে কত হয়, যোগ করে কত হয় সেটা দেখলেই বুঝতে পারবো। খেয়াল করো, 12 আর 19 কত হয়? 4 আর 9 13, 13 আর 2 15, 5 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, মানে 45, তাই না? আচ্ছা তারপর এই পাশেটা হিসাব করে দেখি, 7 আর 2 9, 9 আর 6 15, 5 হাতে 1, 1 আর 1 2 3 4 45। এবার এই পাশেরটা দেখি, 4 আর 3 কত? 7, 8 আর 7 কত? 15, 15 5 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 আর 1 4 45। এ পাশে হিসাব করে দেখি তো, 8 আর 1 9, 9 আর 6 কত? 15 5, 15 5 হাতে আছে 1, 1 আর 1 2 আর 1 3 আর 1 4 45। তাহলে এখন এই পাশ ওই পাশ সব যেহেতু যোগ করে 45 হচ্ছে, তাহলে মাঝখানেটা যোগ করে কত হবে? 45 হবে। কিভাবে তাহলে এখন বের করব কিভাবে? তো মাঝখানে তো আছে ক, তাহলে 2 মাথায় কত আছে দেখো, 2 মাথাটা হিসাব করতে হবে। ওকে, তাহলে এক মাথায় মাঝখানে আছে কত? ক, আর ওপাশে আছে কত? 17 আছে। এপাশে আছে 17, এপাশে কত আছে? 17 আছে, যোগ ওপাশে কত আছে? 13 আছে, ওপাশে কত? 13। ওকে, আর এই সব 3টা যোগ করলে কত হয়? 45 হয়। 3টা যোগ করলে 45 হয়। তাহলে এখন আমি কটা রেখে বাকি দুটোকে ওই পাশে নিয়ে যাব। তো দেখো, ক রেখে এই দুটো যোগ করো, 7 আর 3 10 এর 0, 7 আর 10 এর 0 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 30। ক যোগ 30 সমান কত? 45। তারপরে কত হবে? ক সমান 30 ওই পাশে গেলে কি হয়? 45 বিয়োগ 30, 30 এই পাশে যোগ ছিল, ও পাশে গেলে বিয়োগ হয়েছে। এখন দেখো, ক সমান 45 থেকে 30 গেলে কত হয়? 15 হয়। তাহলে মাঝখানের ঘরে কিন্তু কত বসবে? 15 বসবে। মাঝখানের ঘরে কত বসবে? 15 বসবে। ওকে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? তাহলে গ হবে উত্তর 15। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? আসলে ম্যাজিক সংখ্যা কত? 45। ম্যাজিক সংখ্যা কত? 45। মনে রাখবা, যোগ করে যা পাবো, যোগ করে যা পাবো, যোগ করে যা পাবো, তাই সেটা হচ্ছে তার ম্যাজিক সংখ্যা। সো ঘ নাম্বারটা কি উত্তর? ম্যাজিক সংখ্যা কত? 45 হবে ম্যাজিক সংখ্যা। এটা মনে রাখবা কিন্তু, হ্যাঁ 45 হবে কি ম্যাজিক সংখ্যা। ওকে, এবার হচ্ছে 7 নাম্বারের পরে এখন যাব 8 নাম্বারে। 8 নাম্বারে কি বলছে দেখি। 8 নাম্বারে বলতেছে প্রথম 3টি, খেয়াল করো, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি ড্যাশ। প্রথম 3টা মানে 1, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে কত? 5। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5। তাহলে 1 3 5, 3 আর 1 4, 5 আর 4 কত? 9 হয়েছে। 9 প্রথম 3টে, 1টা 2টা 3টে, প্রথম 3টে স্বাভাবিক সংখ্যার প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু সব বিজোড় স্বাভাবিক সংখ্যা কত? 9। তাহলে এখন দেখো, এই 9কে আমরা 3 3 9 বলতে পারি না। 3 3 কত? 9। তার মানে দুটো একই রকম সংখ্যা গুণ করলে 9 হচ্ছে। সো এটা কি পূর্ণবর্গ, মানে 9কে আমরা বর্গমূল করতে পারি। কত হয়? 3 হয়। ক্যালকুলেটর নিয়ে দেখো, 9কে বর্গমূল করলে 3 হয়। তাহলে এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো, 9 কি একটা বিজোড় সংখ্যা না? 9 একটা বিজোড় সংখ্যা। 9 একটা কি বিজোড় সংখ্যা। 9 এখানে একটা
বিজোড় সংখ্যা, কিন্তু 9 কি আসলে মৌলিক সংখ্যা? না, এখানে বলছে কি মৌলিক সংখ্যা, তাহলে এটা উত্তর হবে না। তাহলে 1 আর 2 হচ্ছে উত্তর। 1 আর 2 কি উত্তর হবে। অর্থাৎ 9 নাম্বারটা থেকে শুরু করে যতগুলো সম্ভব হয় সমাধান করব। সো যে কাজটা তুমি এই মুহূর্তে করবে, দয়া করে চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের স্কুলের যে গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে আমার এই ভিডিওর লিঙ্কটা একটু শেয়ার করে দাও। তাহলে তোমরা সবাই একসাথে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? আর লাইক করবা, অবশ্যই কমেন্টে লিখবা আমার ক্লাস তোমার কাছে কেমন লাগে। যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে একটা কাজ করবা, আমি মাত্র 499 টাকা নিয়ে স্টুডেন্ট পড়াই, মাত্র 499 টাকা। এই 499 টাকায় তুমি 1 বছর পড়তে পারবা। কোন সাবজেক্ট? এই গণিত সাবজেক্ট। মাত্র 499 টাকা দিয়ে। কতবার দিতে হবে স্যার এই টাকাটা? একবার দিতে হবে। তুমি যখন ভর্তি হবা তখন শুধুমাত্র একবারই এই 499 টাকা দিবা। দেওয়ার পরে তুমি আমার এই কোর্সে ভর্তি হতে পারো। তাহলে তুমি আজকে যদি ভর্তি হও তো আগামী বছরের এই দিন পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা এবং আর কোনো টাকা দিতে হবে না, শুধু একবারেই 499 টাকা দিয়ে ভর্তি হবা। সো তুমি যদি একটু বুঝতে প্রবলেম হয়, মানে বুঝতেছো না সাপোজ, হ্যাঁ, এই কোর্স সম্পর্কে, তাহলে তুমি তোমার বাবা মাকে দিয়ে আমার সাথে কথা বলে দিতে পারো। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তুমি তোমার বাবা মার সাথে প্রয়োজনে আমাকে কথা বলাই দিবে, তাহলে আমি তাদেরকে বুঝিয়ে বলবো। অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিবে কিভাবে কি করতে হবে। জুম অ্যাপে ক্লাস হবে, সব কিছু শিখিয়ে দেবো, বিস্তারিত বলে দেবো, ঠিক আছে? সো 499 টাকা দিয়ে 1 বছর, মাত্র 499 টাকা দিয়ে 1 বছর তুমি আমার কাছে পড়তে পারবে। ওকে, তো আমরা এখন হচ্ছে অঙ্কে যাই। দেখো কি বলেছে, দেখো এখানে কি বলতে চাচ্ছে, আমার পড়ানো বুঝলে তারপর তুমি ভর্তি হবে, ঠিক আছে? তা না হলে কেন আমার কাছে ভর্তি হবে, তাই না? আমার পড়ানো যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি অবশ্যই ভর্তি হবে। তো 8 নাম্বার পর্যন্ত কিন্তু সমাধান করেছিলাম। ওখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্টে লিখে যাও। তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। দেখো তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য, তো পাশাপাশি 2টি পদ মানে কি? এই যে একটা পদ আর এই একটা পদ, 2টা পদ, আবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটা, মানে একটা থেকে আরেকটার পার্থক্য, ঠিক আছে? একটা থেকে আরেকটার পার্থক্য কত? তো আমি অঙ্কটা বোর্ডে লিখি, 7, 12, 17, 22। এটা হচ্ছে ক নাম্বার ছিল। সাত, 12, 17, 22, 27। দেখো তো আমরা যদি পার্থক্যর কথা বলি তাহলে এখানে তালিকা কি আছে, দেখো আমরা এখানে লিখবো এভাবে, তালিকা, এভাবে আমরা লিখব তালিকা। তো তালিকাটা কত আছে? 7 আছে, তারপরে 12 আছে, তারপরে 17 আছে, তারপরে 22 আছে, তারপরে 27 আছে, তাই না? আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, হ্যাঁ, ফাঁকা ফাঁকা করে লিখবো। এগুলোই জাস্ট একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। এখন দেখো পার্থক্য, পার্থক্য, আচ্ছা পার্থক্য কত কত বলো তো? তো পার্থক্য বের করতে গেলে আমরা এইভাবে বের করতে পারি, পরবর্তী পদ পরবর্তী পদ, এটা এক একটা পদ, এটার নাম কি? একটা পদ, এটা 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 প্রত্যেকে এক একটা কি পদ, এক একটা কি পদ, মনে থাকবে? তো প্রথম পদ, এটা এ হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, হ্যাঁ? তো পরবর্তী পদ মানে কি? এই পরের পদ থেকে আমরা আগের পদটা বাদ দিব। তো পরবর্তী পদ লিখলাম, লেখার পরে এখন বাদ পূর্ব পদ, পূর্ব পদ। দেখো পরবর্তী পদ, তারপর বাদ দিব পূর্ব পদ। তো পরবর্তী পদ কত? 12, বাদ পূর্বের পদ কত? 7, তাহলে পার্থক্য কত হলো? 5, 5 না? ওকে, যদি আমি চাই আরও একটা দুইটা দেখতে পারি, হ্যাঁ, যদি আবার লিখি এখানে, আবার খেয়াল করো, আবার যদি লিখি, আবার সেমভাবে যদি পূর্বপদ কত? 17,
পরবর্তী পদ 17 আর তার আগের পদ কত 12, তাহলে কত হবে 5। মানে এটা জাস্ট তোমার একটা চিন্তা যে আমি কিভাবে লিখব। আমরা চাইলে এইভাবে দুইটা লিখতে পারি। কিভাবে? তাহলে যে কোনো একটা পদ নিলে তার আগেরটা বাদ দিব, যে কোনো একটা পদ নিলে তার আগেরটা বাদ দিব, যে কোনো একটা পদ থেকে তার আগেরটা বাদ দিব, যে কোনো পদ। তুমি 12 থেকে তার আগেরটা বাদ দাও, 12 নম্বর পদ থেকে 7, মানে 12 থেকে 7 বাদ দাও, তাহলে হয় কত 5। 7 5 12 না, 7 8 9 10 11 12। আবার তুমি এই যে 17 থেকে 12 বাদ দাও, তাহলে খেয়াল করো 12 থেকে গুণে যাও 12 13 14 15 16 17। তারপর আবার 17 থেকে 22-এ যাও 18 19 20 21 22, কয়টা হলো? 5টা না, 5টা। এভাবে আর কি, এখানে 27। হ্যাঁ, তারপরে 22 থেকে 27-এ যাও, তাহলে 22-এর পর কত 22 23, তাই না, 23, তারপর 24, তারপর 25 26 27, কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা। তাহলে পার্থক্য কত 5 5 করে, তাই না? পার্থক্য হচ্ছে কত 5। তো এইভাবে তুমি এইটুকু অংশ এভাবে লিখতে পারো। হ্যাঁ, এভাবে তুমি লিখতে পারো। আবার যদি বলো যে না স্যার আমি এভাবে লিখবো না, আমি একটু অন্য কোনো সিস্টেমে লিখবো, আমাকে একটু আরও সহজ করে দেন, তাহলে যেটা করবা দেখো, এই যে এইটা এখানে দাগ দিবা, দিয়ে এখানে লিখবা কত 5, মানে পার্থক্য কত 12 আর 7-এর পার্থক্য কত 5। আবার খেয়াল করো 17 আর 12 পার্থক্য কত 5, 17 12-এর মধ্যে পার্থক্য 5। আমরা এখানে লিখবো এইভাবে, এই যে পার্থক্য সমান। তারপরে খেয়াল করো 22 আর 17 পার্থক্য কত 5, 22 আর 27 পার্থক্য কত 5, 5 5 পার্থক্য হলো না, 5 5 পার্থক্য হয়েছে। ওকে, তারপর এবার আমরা যদি বলি উক্ত তালিকার অঙ্কে কি বলছে, তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করলাম, তাই না? পরবর্তী দুইটি সংখ্যা, পরবর্তী দুটি সংখ্যা মানে কি, এই যে পদটা আছে তারপরে আরও দুইটা পদ। যেমন আমি যদি বলি এখানে দেখো, এখানে 7 একটা পদ, তাই না? তারপরে দুইটা পদ মানে কি 12 17। আবার 12 পরে দুইটা পদ মানে কি 17 22। আবার 17-র পরবর্তী দুইটা পদ মানে 22 27। আবার 22-এর পরবর্তী পদ কত 27, তারপর হচ্ছে কত, এরকম দুইটা দুইটা পদ যদি বলে, হ্যাঁ দুইটা পদ। তাহলে এখন আমরা কি করব, দেখো তো 7-এর সাথে 5 যোগ করছে 12 হয়েছে, 12-এর সাথে 5 যোগ করছে 17, 17-এর সাথে 5 যোগ করছে 22, 22-এর সাথে 5 যোগ করছে 27। তাহলে 27-এর সাথে কত যোগ করলে, ঠিক আছে, 5 যোগ করলে কত হবে 27-এর সাথে, তাহলে আমরা লিখব পরবর্তী প্রথম পদ। হ্যাঁ, পরবর্তী দুটি পদ বলছে না, তাহলে পরবর্তী প্রথমটা হচ্ছে এভাবে লিখব, পরবর্তী পদ সমান, পরবর্তী পদ সমান 27 যোগ 5, তাহলে কত হয় 27 আর 5 কত 32। আবার কি করব, আমরা পরবর্তী পদ লিখব, এখানে কি লিখব, আবার লিখব কি পরবর্তী পদ, ঠিক আছে, পরবর্তী পদ। আবার পরবর্তী পদ সমান এই যে 32 না, 32-এর সাথে মানে যে কোনো পদ থেকে তার পরের পদে গেলে তুমি খালি 5 যোগ করে দিবা, যোগ 5, তাহলে কত 37। তাহলে পরবর্তী পদ দুটি যথাক্রমে 32 এবং 37। তাহলে আমরা লিখব কি, হ্যাঁ পাশাপাশি পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান 5 এবং পরবর্তী দুটি পদের পার্থক্য, ও দুঃখিত, পরবর্তী পদ দুটির পার্থক্য না, পরবর্তী দুটি পদ, পরবর্তী দুটি পদ সমান 32 তারপরে 37, 32 এবং 37 হচ্ছে পরবর্তী দুইটা পদ। ওকে, এটা হচ্ছে ক নাম্বার গেল, এটার ক
এখন হচ্ছে খ নাম্বার সমাধান করব। এটা মুছে নিয়ে খ নাম্বার সমাধান করব। দেখো 6, 17, 28, 39, 50। 6, 17, 18, 6, 17, 28, 28, 39, 50। ওকে, তো এটারও পার্থক্য বের করতে হবে। তো আমরা প্রথমে লিখব হচ্ছে তালিকা। কি লিখব? তালিকা, মানে এই তালিকাটা আমরা লিখব। তালিকাটা দেখতে পাচ্ছি প্রথমে 6, তারপর একটু ফাঁকা দিয়ে লিখব 17, তারপরে লিখব কত 28, তারপরে লিখব কত 39, তারপরে 50 লিখলাম। ঠিক আছে? ওকে, এবার লিখব পার্থক্য। কি লিখব? পার্থক্য লিখব। দেখো, তো এখানে লিখব পার্থক্য। পার্থক্য সমান, দেখো তো পার্থক্য কত হয়। এই যে এই দুটোর পার্থক্য কত, এই দুটোর পার্থক্য কত, এই দুটোর পার্থক্য কত, এই দুইটার পার্থক্য কত। তাহলে 6 আর 17-এর মধ্যে 6 আর 17-এর মধ্যে পার্থক্য হচ্ছে 11। 6 তুমি হাতে রাখো, 6 তুমি হাতে রাখো, মনে মুখে বলো, কিন্তু বলো, তারপর বলো 6-এর পর কত 7, 7-এর পর কত 8, একটা বলবা একটা দাগ দিবা। 8-এর পর 9, 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা হইল। কয়টা? 11টা। সে 11 লিখলাম। তারপর আবার 17-এর পর থেকে হিসাব করো। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, এখানে আছে কত 28, তাহলে এখানে 28। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সো পার্থক্য কিন্তু সবগুলোরই 11। তারপর 28-এর পর তুমি হিসাব করো 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 11। এখন তুমি আরেকভাবে করতে পারো, আমরা আরেকটা সিস্টেমে করতে পারি। হ্যাঁ, আরেকটা সিস্টেমে করতে পারি। দেখো, সিস্টেমটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেটারে করতে পারি। কেমন ক্যালকুলেটারে করব স্যার? এই যে পরেরটা লিখে আগেরটা বাদ দিবা। 17 প্রথমে লিখবা কত 17 বিয়োগ কত 6, 17 বিয়োগ 6, তাহলে কত হলো 11। দেখছো 11 হয়েছে। ওকে, কেটে দাও। তারপর আবার 28, তো 28 থেকে যদি তুমি এখানে 28 তুলে বিয়োগ করো 17, তাহলে 28 বিয়োগ 17 দেখো কত হয় 11, তাহলে পার্থক্য 11। আবার পরেরটার কথা চিন্তা করো, 39 আছে, 39, 3, 9 বিয়োগ কত 28, তুমি ক্যালকুলেটর তো 28, 39 বিয়োগ 28 কত হয় 11, তাহলে পার্থক্য পেয়ে যাচ্ছে কিন্তু একটার পর একটা। তারপর 50 থেকে 39, তাহলে 50 বিয়োগ 39 দেখো 11। সো তুমি যদি এটা চিন্তা করো তাহলে প্রত্যেকটার পার্থক্য এভাবে আমরা বের করতে পারি, একটা থেকে আরেকটার পার্থক্য কত, আর এটা বের করতে পারলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, তাই না? ওকে, পার্থক্য বের করলাম। এখন আমাদের কি বলছে, তাহলে পরবর্তী দুটি পদ বের করতে বলছে, পরবর্তী দুটি পদ। তো এই পার্থক্যটা জাস্ট লাস্টের পদের সাথে যোগ করে দিলেই হবে। তাহলে পরবর্তী পদ দুটি যথাক্রমে এখানে লিখবো এইভাবে, পরবর্তী পদ দুটি যথাক্রমে এই যে 50 যোগ 11, তাহলে কত হইল 61। 50 যোগ 11 মানে 61, 50-এর সাথে 11 যোগ করে দাও আর কি, 50 যোগ 11। আবার এই 61-র সাথে যোগ আবার 11, আগের অঙ্কে যা করেছিলাম, তাহলে কত হবে 72। সো পরবর্তী দুইটা পদ যদি আমরা বলি, তাহলে এই অঙ্কের পরবর্তী পদ হচ্ছে কত, পরবর্তী পদ হচ্ছে 61, তারপরে কত 72, 61 তারপর 72। সো আমরা এটা উত্তর এখানে লিখে দিতে পারি, প্রয়োজন এখানে লিখে দিব যে তালিকাগুলির পার্থক্য কি লিখছে, যে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য। সো আমরা লিখব কি,
পাশাপাশি দুটি পদের পার্থক্য, অতএব পাশাপাশি দুটি পদের পার্থক্য দুটি পদের পার্থক্য 11 এবং পরবর্তী দুটি পদ দুটি পদ হচ্ছে 61 ও 72। 61 ও 72। সো ক্লিয়ার? এটা কিন্তু আমরা বের করলাম, সমাধান করলাম। খ নম্বর শেষ। এখন আমরা পরের অঙ্কে যাব। খেয়াল করো পরেরটা কি বলছে। 10 নম্বর বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। প্রত্যেকটা তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। যেমন এখানে আছে কত? ক আছে 13, এর পরবর্তী সংখ্যা কত হবে? তারপরে এখানেও সেম, পরবর্তী সংখ্যা কত হবে? তো এটা আমরা এখন সমাধান করব। 1 1 2 3 1 1 2 3 5 8 2 3 5 8 1 1 2 3 5 8 তারপর 13 পরবর্তী পদ বের করব। তো এখানে আমরা প্রথমে বের করব হচ্ছে পদগুলোর পার্থক্য কত সেটা নির্ণয় করব। তো আমরা এখানে প্রথমে পদগুলোর পার্থক্য বের করব। তো আমরা আগে লিখব, এটা হচ্ছে একটা তালিকা বলতে পারি। আমরা কি বলতে পারি? একটা তালিকা বলতে পারি। তো তালিকাটা হচ্ছে তালিকার সমান 1 1 2 3 5 8 13। এখন দেখো যদি আমরা এখানে পার্থক্যের কথা চিন্তা করি যে এখানে পার্থক্য কত, তাহলে পার্থক্য মানে কি? এই দুটোর পার্থক্য, একটা থেকে আরেকটার পার্থক্য কত। তো একটা থেকে একটার পার্থক্য দেখো এভাবে আমরা বলতে পারি 1 এবং 1 এর পার্থক্য কিন্তু 0। এই 1 আর 2 এর পার্থক্য, এই 2 ও 3 এর পার্থক্য, এই 3 ও 5 এর পার্থক্য, এই 5 ও 8 এর পার্থক্য, 8 ও 13 এর পার্থক্য, তাই না? তো এটা আমরা লিখব। তো 1 আর 1 এর পার্থক্য কত? 0। মানে 1 থেকে 1 বাদ দিলে কি 0 না? 0। আবার 2 ও 1 এর পার্থক্য, তাহলে 2 থেকে 1 বাদ দাও, মানে যে কোনো একটা পদ থেকে তার আগেরটা বাদ দিলেই হয় পার্থক্য। 2 থেকে 1 গেলে কত? 1, তাই না? 1। তারপর আবার দেখো এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে 2 আর 3 এর পার্থক্য কত? 2 ও 3 এর পার্থক্য কত? 1। 5 ও 3 এর পার্থক্য কত? 2। 8 আর 5 এর পার্থক্য কত? 3। 13 এবং 8 এর পার্থক্য কত? 8 9 10 11 12 13, 5টা, তাহলে 5। ঠিক আছে, 5। ওকে, এখন দেখো আমরা এই পার্থক্য দিয়ে সমাধান করতে পারি চাইলে এটাকে। আবার আমরা এটাও করতে পারি, পার্থক্য ছাড়াও কিন্তু সমাধান করা যায়। পার্থক্য ছাড়াও সমাধান করা যায়। পার্থক্য যেহেতু বের করতে পারলাম, এখন আমাদের কি চাইছে প্রশ্নে? বলছে যে সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি না। তো মিল কথা যদি বলতে যাই, হ্যাঁ, মিলের কথা যদি এখানে তুলে ধরি, দেখো মিল যদি এখানে লিখি তাহলে কি কি মিল আছে লিখে দাও। তো মিল হচ্ছে দেখো প্রতিটি মানে পরপর দুটি পদ একই রকম। হ্যাঁ, পরপর দুটি পদ কি? দুটি পদের পার্থক্য কি? একই রকম। প্রথম পদ দুটি একই রকম, দুঃখিত, প্রথম পদ দুইটি একই রকম। তাহলে লিখবা কি? প্রথম দুটি পদ একই রকম। প্যাটার্নটির প্রথম দুটি
পদ একই রকম, প্রথম দুটি পদ, প্যাটার্নটির প্রথম দুটি পদ কি একই রকম, প্যাটার্নটির প্রথম দুটি সংখ্যা একই রকম এবং পার্থক্যের সিরিয়াল ও প্যাটার্নের অনুক্রম অনুযায়ী পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী পদ, পরপর দুটি সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী পদ এবং পর দুটি পদের সংখ্যা, পদের যোগফল পরবর্তী পদ। খেয়াল করে দেখো, পরপর দুইটার যোগফল তার পরবর্তী। তো এখানে যদি বলি 1 আর 1 যোগ করলে কত হয় বলো? 1 আর 1 যোগ করলে 2, দেখছো 1 আর 1 যোগ করছি 2 হয়েছে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে আবার 3। হ্যাঁ, খেয়াল করো 1 আর 1 দুইটা যোগ করলে তার পরেরটা পাচ্ছি কত? 2 পাচ্ছি। 1 আর 1 যোগ করে 2 না, 1 যোগ 1 2। আবার 2 এর সাথে 1 যোগ করো, তাহলে কত হবে? 3। 3 এর সাথে 2 যোগ করো 5, 5 এর সাথে 3 যোগ করো 8। দেখো পরপর দুইটা যোগ করতেছি, পরেরটা অটো বের হয়ে যাচ্ছে। 1 আর 1 যোগ করো 2, 2 আর 3 যোগ করো 5, 5 আর 3 যোগ করো 8, 8 আর 5 যোগ করো 13, 13 আর 8 যোগ করো, 13 এবং 8 যোগ করো, কত হয়? 21। আবার 21 আর 13 যোগ করো, তাহলে কত হবে? 34। আমাদের একটা বলছে, শুধু একটাই বলছে। হ্যাঁ, তাহলে কি বলতে হবে? পরপর দুটি পদের যোগফল পরবর্তী পদ। তো আমরা তো এইভাবে লিখবো না, আমরা লিখব কিভাবে? সুতরাং এটা জাস্ট আমি তোমাকে বুঝালাম। সুতরাং খেয়াল করো, পরপর দুটি পদের যোগফল। তাহলে সুতরাং এই যে 8 আর 13 যোগ করে তার পরেরটা পাবো, এই যে পরে যেটা হবে সেটা পাবো। 8 এবং 13 যোগ করলে তার পরেরটা পাবো, তাহলে 13 যোগ 8 সমান 21। সুতরাং পরবর্তী পদ 21। সুতরাং পরবর্তী পদ সমান 13 যোগ 8 21। ওকে ওকে, এবার আমরা খ নাম্বারে যাব। খ নাম্বার কি লেখা আছে সেটাতে দেখব। 4 4 5 6 4 4 5 6 4 4 5 6 8 11 8 11। ওকে, তাহলে আমরা এটা তালিকা বলতে পারি। তালিকা সমান 4 4 5 6 8 11। তো পার্থক্য কত হয় দেখো, পার্থক্য হচ্ছে 4 এবং 4 এর মাঝে পার্থক্য হচ্ছে কত? 1। 4 এবং 5 এর মাঝে পার্থক্য কত? 4 এবং 5 এর মাঝে পার্থক্য 1। 5 এবং 6 এর মাঝে পার্থক্য কত দেখো? 5 এবং 6 এর মাঝে পার্থক্য কত? 5 6 4 4 5 6। এক 6 আর 8 এর মাঝে পার্থক্য কত? 2। 8 আর 11 এর মাঝে পার্থক্য কত? 3। পার্থক্যগুলো বের করলাম। 4 এবং 4 এর মাঝে পার্থক্যটা হচ্ছে 0। একটু খেয়াল করো, 4 এবং 4 এর মাঝে পার্থক্যটা 0। দেখো, তো এখন যদি আমি পার্থক্য বের করি, তো 4 এবং 4 দুটো তো একই রকম। 4 এবং 4 এর মাঝে পার্থক্য কত? 0।
4 এবং 5-এর মাঝে পার্থক্য কত? 1। 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে পার্থক্য কত? 1। আর 4 থেকে 4 বাদ দিলে কত? 0। 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 6 বাদ দিলে 2, 11 থেকে 8 বাদ দিলে 3। খেয়াল করো, একটা থেকে মানে পরেরটা থেকে আগেরটা বাদ দিবা, পরেরটা থেকে আগেরটা বাদ দিবা, তাহলে পার্থক্য বের হবে। পরেরটা থেকে আগেরটা বাদ দিবা, এটা তুমি ক্যালকুলেটরে বের করে নিতে পারো। তো প্যাটার্নটির প্রথম দুটি পদ একরকম, এটার মিল কিন্তু আগের অঙ্কের মতোই। প্রথম দুটি পদ বলছি, 4 আর 4 কি একরকম না? একই রকম। তাহলে আমরা বলতে পারি প্যাটার্নটির প্রথম দুটি পদ একরকম, এটা লিখে দিলাম। এবং পরপর দুটি পদের যোগফল না, দেখো খেয়াল করে, পরপর দুটি পদের পার্থক্যের যোগফল, পার্থক্যের যোগফল, পার্থক্যের যোগফল যোগ ফল পরবর্তী পদ। দেখো, সুতরাং পরবর্তী পদ কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখন যদি বলি 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। খেয়াল করছো? পার্থক্যগুলা হিসাব করছি, পার্থক্য, আমি তো অন্য কিছু বলছি না, পার্থক্য। 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 এবং 1 যোগ করলে 2 হয়, 2 এবং 3 যোগ করলে কত হয়? 2 এবং 3 যোগ করলে 2 আর 1 যোগ করলে 3 হয়, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে কত? 5। তার মানে পরবর্তী পার্থক্য কত? 5। পরবর্তী পার্থক্য কত? 5। তাহলে এই 11-র সাথে 5 যোগ করো, তাহলে কত হবে? এই যে 11-র সাথে পার্থক্য যোগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব কি? পরবর্তী পদ হবে 11 যোগ 5। 11 যোগ কত? 5। তাহলে 11 আর 5 কত হয়? 16 হবে। 11 এবং 5 16 হবে। 11 যোগ 5 সমান 16। তাহলে কিভাবে বের করলাম? আমরা জাস্ট এর আগের অঙ্কে ছিল কি? এর আগের অঙ্কে কিন্তু পার্থক্য না, এর আগের অঙ্কে ছিল তালিকাগুলো। তালিকাগুলো পরপর দুইটা যোগ করলে তার পরেরটা হইতো তালিকা। আর এখন হচ্ছে পার্থক্যগুলো। দেখো, 4 4 পার্থক্য 0, 4 5 পার্থক্য 1, 5 6 পার্থক্য 1, 6 8 পার্থক্য 2, 8 11 পার্থক্য 3। এখন পার্থক্যগুলো চিন্তা করে দেখলাম যে একটা পার্থক্যের সাথে আরেকটা পার্থক্য যোগ করলে আরেকটা পার্থক্য হয়ে যাচ্ছে। 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, আবার এই 1-এর সাথে 1 যোগ করলে 2 হচ্ছে, 2-এর সাথে 1 যোগ করলে 3 হচ্ছে, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে আবার এর পরের পার্থক্য কিন্তু 5-এর সাথে 3 যোগ করলে 8। তাহলে এখানে যদি 16 হয়, তাহলে 8 আর 16 কত? 24 হবে তার পরবর্তী পদ। ওকে, তো আমরা হচ্ছে 10 নম্বরের সমাধান করে ফেললাম আজকে, তাই না? 10 নম্বরের সমাধান করলাম। তো এরপরে আমরা যাব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এর পরের অঙ্কে যাব, অর্থাৎ 11 নম্বর অঙ্কে যাব, এবং এটা সৃজনশীল প্রশ্ন। এরপরে 11, তারপর 12, হ্যাঁ 13, এভাবে সবই সমাধান করব। 13 দেন হচ্ছে আর নাই, 13টা অঙ্ক আছে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি পছন্দ করো, আমার ভিডিওগুলো পছন্দ করো, আমার ক্লাসগুলো পছন্দ করো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করবে, আর কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। এভাবে তুমি লাইভে জুম অ্যাপে ক্লাস করতে পারবে, জুম অ্যাপে সব শিখিয়ে দেবো। সরাসরি প্রশ্ন করতে পারবে, স্যার এটা বুঝতেছি না, স্যার ওখানে তো বুঝি না, স্যার আমাকে এটা আরেকটু বুঝিয়ে দেন, স্যার আপনি এটা কী করলেন। এভাবে ক্লাসে যেভাবে তুমি প্রশ্ন করো তোমার টিচারকে, ওইভাবে আমাকে প্রশ্ন করতে পারবে, সরাসরি কথা বলতে পারবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 নম্বর সৃজনশীল, দেন 12 নম্বর, তারপর 13 নম্বর। আমরা মূলত অধ্যায়টা এভাবে শেষ করতে চাই। তো দেখো এখানে ক নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে? বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা বের করতে হবে। এখানে দেখো একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এখানে বক্স আছে, এখানে দুইটা বক্স আছে পাশাপাশি, এখানে তিনটা বক্স আছে। তো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করব। ক নাম্বারটা সমাধান করেই আমরা আর কি মূলত হচ্ছে খ নাম্বারে যাব। তো দেখো ক নাম্বারে কি বলা আছে, তাহলে কাঠির সংখ্যার তালিকা করো। তো আমরা যদি দেখি ক নাম্বারে প্রথম বক্সে দেখো কাঠি আছে কয়টা? কাঠি আছে এখানে 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথম বক্সে কাঠির সংখ্যা কয়টা? 4টা। আমরা এইভাবে আর কি লিখব। তো ক নাম্বারটা সমাধান করি, চলো এখানে আমরা লিখি ক নং উত্তর করব। তো
তো প্রথম বক্সে এভাবে লিখব, প্রথম বক্সে কাঠির সংখ্যা প্রথম বক্সে কাঠির সংখ্যা 4টি। তারপর দ্বিতীয় বক্সে যাই। দ্বিতীয় বক্সে কাঠির সংখ্যা আছে 1টা, তারপর 2টা, তারপর 3টা, 4টা, 5টা, 6টা, 7টা আছে। দ্বিতীয় বক্সে কাঠির সংখ্যা কয়টা? 7টা। তাহলে আমরা লিখব দ্বিতীয় বক্সে কাঠির সংখ্যা 7টি। দ্বিতীয় বক্সে কাঠির সংখ্যা 7টি। তারপর 3 নাম্বার বক্সে দেখি, তৃতীয় যে পার্ট আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি। তুমিও কিন্তু এভাবে গুনতে পারো, হ্যাঁ, তুমি এভাবে গুনবে 8 করে, তারপর গুনে দিবে, তাহলে 10টি। সো তৃতীয় বক্সে কাঠির সংখ্যা 10টি। তাহলে আমরা কি বলতে পারি? কাঠির সংখ্যার তালিকা করো। সুতরাং আমরা এখানে লিখব সুতরাং কাঠির সংখ্যার তালিকা প্রথমে কত? 4, তারপর কমা দিয়ে দাও 7, তারপর কত? 10। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম কাঠিগুলো গুনব। প্রথম বক্সের কাঠি গুনব, দ্বিতীয় বক্সের কাঠি গুনব, তৃতীয় বক্সের কাঠি গুনব। এভাবে আর কি কাঠিগুলো গুনব। গুনার পরে যে বক্সে যতগুলো কাঠি পাবো সেই বক্সে ততগুলো কাঠি আমরা এক সিরিয়ালে কমা দিয়ে সাজিয়ে দেব। এখন যদি আরও একটা বক্স থাকতো তাহলে আমরা এভাবে বের করতাম। ঠিক আছে, এভাবে আর কি আমাদেরকে উত্তর করতে হয় এই অধ্যায়ের অঙ্কগুলো। ওকে, তো এবার আমরা যাব হচ্ছে খ নাম্বারে যাব। ঠিক আছে, খ নাম্বারে যাব। তো খ নাম্বারে কি বলতে চাচ্ছে চলো দেখি খ নাম্বারে কি বলছে। আমরা একটু নিচের দিকে যাই, আমাদের ক নাম্বার শেষ, এখন হচ্ছে খ নাম্বারে যাব। এটা হচ্ছে খ নাম্বার। তোমরা কিন্তু এই লেকচার শিট চাইলে আমার থেকে নিতে পারো, হ্যাঁ, এই লেকচার শিট চাইলে আমার থেকে নিতে পারো। দেখো প্রথম কমেন্টে ইউটিউব ভিডিও কিংবা ফেসবুক পেজে ভিডিওর প্রথম কমেন্ট, তুমি যেখান থেকে দেখতেছো প্রথম কমেন্টে দেখবা যে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তারপর হচ্ছে তুমি এই লেকচার শিটে নিতে পারবা। আর আমার একটা কোর্স আমি করাই, হ্যাঁ, এই শুধুমাত্র গণিতের। তুমি যেমন অষ্টম শ্রেণীতে পড়ো, তো অষ্টম শ্রেণীতে যদি তুমি ভিডিওটা আজকে দেখে থাকো তাহলে আজকেই তুমি ভর্তি হতে পারবা। সেটা হচ্ছে ভর্তির জন্য আমার এই নাম্বারে তুমি কল দিতে পারো, 01647550096, 01647550096। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি একবারই মাত্র 499 টাকা নেই। তুমি 499 টাকা দিয়ে একবার ভর্তি হবা, আর হচ্ছে তুমি একদম ডিসেম্বর পর্যন্ত, তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত, তোমার ফাইনাল এক্সামিনেশন পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা। ফাইনাল এক্সামিনেশন, সো তুমি যদি জানুয়ারি মাসে ভর্তি হও তাও ফাইনাল এক্সাম পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। তুমি যদি ফেব্রুয়ারিতে ভর্তি হও তাও তুমি ক্লাস করতে পারবা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তুমি যে মাসেই ভর্তি হও এক কথায় সেই মাসেই তুমি সেই মাস থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা। আর কোনো টাকা দিতে হবে না। কি বলেছি বুঝতে পেরেছো? আর একটা টাকাও দিতে হবে না। তুমি একবারই মাত্র 500 টাকা, 499 টাকা। তুমি তো প্রতি মাসেই তোমার টিচারকে তুমি 1000 করে দাও না, প্রতি মাসে 1000 করে দাও না, তুমি দিবা মাত্র 499 টাকা। আর তোমার বাসায় যদি ফোন থাকে, তোমার মা কিংবা তোমার বাবার ফোন থাকে, সেই ফোনে তুমি ক্লাস করবে। এবং ক্লাসটা রাতের বেলা হয়, তো সুতরাং সবাই কিন্তু তখন বাসায় থাকে এবং ছুটির দিনে হয় ক্লাস। তো যখন তুমি আমার কাছে 499 টাকা দিয়ে তুমি ক্লাস করবে, তখন তুমি অনেক কিছু শিখতে পারবে। প্রয়োজনে তুমি তোমার বাবা মার সাথে আমাকে কথা বলে দিতে পারো এই নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, ওকে ওকে। আর কথা না বাড়াই আমরা সমাধান করি। দেখো লেকচার শিট সব কিছু ফ্রি পাবা একবার, হ্যাঁ। আর জুম অ্যাপে ক্লাস হয়, একবার জুম অ্যাপে ক্লাস করাই, সরাসরি লাইভে ক্লাস করাই। ওকে, তারপর দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এই তালিকার পরবর্তী সংখ্যা, দেখো একটা তালিকা বের হয়েছে, আমি যদি একটু নিচে নামি দেখতে পাবো এখানে যে সুতরাং কাঠির সংখ্যার তালিকা হচ্ছে
ওকে, এইটা তো আমরা এখানে লিখতে পারি যে খ হতে পাই, সরি ক হতে পাই, ক হতে পাই, আমরা ক থেকে কি পাইছি বলো তো, এই তালিকাটা পাইছি না, ক হতে পাই তালিকা 4, 7, 10, তাই না? ওকে, তাহলে আমরা কি পেয়েছি, তালিকা থেকে পেয়েছি যে 4, 7, তারপরে কত 10 আছে। তো এখন আমরা বলবো যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত। দেখো তো পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য মানে এই 4 আর 7-এর পার্থক্য কত, আবার 7 ও 10-এর পার্থক্য কত। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব কি, পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিভাবে বের করবা, দেখো আমি দেখাই দিচ্ছি। ওকে, তো এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে গেলে এই যে এই 7 এবং 4 পাশাপাশি আছে না, দেখো তো এরা কিন্তু পাশাপাশি আছে। তাহলে এই 4 এবং 7 পার্থক্য কত বলো তো, পরেরটা থেকে আগেরটা বাদ দিবা, যেমন 7 থেকে 4 বাদ দাও, তাহলে কত হয় 3, 4 তোমার মুখে রাখো, 5, 6, 7 কয়টা হলো 3টা। ওকে, তারপর আবার সেমভাবে 3 এখানে লিখবো, তারপর 7 থেকে 10, দেখো তো 7 থেকে 10 পার্থক্য কত, পরেরটা কত 10 আর তার আগেরটা হচ্ছে 7, তাহলে 10 থেকে 7 বাদ দিব, তাহলে কত হবে 3 হবে। সো আমরা এখানে 3 লিখতে পারি। তাহলে পার্থক্য কত 3 না, 3। তো এখানে আমরা লিখবো, এভাবে লিখবো, যেহেতু তালিকার পাশাপাশি মানের পার্থক্য 3, 10 এর 3 আমরা এখানে লিখতে পারি এভাবে। সুতরাং 10-এর সাথে, মানে এই 10-এর সাথে যদি 3 যোগ করি তাহলে তার পরবর্তীটা পাবো, তাহলে 10 এর সাথে 3 যোগ করে, 3 যোগ করে কি করতে বলছে, পরবর্তী সংখ্যাটি তালিকার যোগ করে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করা হলো। 10 যোগ 3 সমান 13, তাই না? তাহলে পরবর্তী মান কত, পরবর্তী মান হচ্ছে 13, এটা আমরা বলতেই পারি। অতএব তালিকাটি, আমরা নিচে যাই, হ্যাঁ, অতএব তালিকা কত হবে 4, 7, 10, 13 হয়ে গেছে। একদম সহজ না বলো তো, একদম সহজ। তুমি এটা তুলে নিতে পারো চাইলে, হ্যাঁ একটু তুলে নিতে পারো, প্রয়োজনে একটু তুলে নাও। এই যে খ নাম্বারটা তুলে নাও, একদম ছোট ছোট অঙ্ক তুলে নাও। ওকে, তারপর এবার আমরা গয়ে যাব। ক্ষয়ের পর এখন আমরা গয়ে যাব। তো গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। গ নাম্বারে বলতেছে কি, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো পরবর্তী কাঠি যেটা, সেটা আমরা কি করব, এখন তৈরি করব। তো এখানে পরবর্তী কাঠি কয়টা ছিল, পরবর্তী তালিকার পরবর্তী মান ছিল 13টা। তো প্রথম বক্সে ছিল কিন্তু 4টা কাঠি, তাই না? প্রথম বক্সে ছিল কয়টা, 4টা। আমরা বলতে পারি প্রথম বক্সে এই যে এভাবে 4টা ছিল। দেখো প্রথম বক্সে ছিল
এই যে একটা, দুইটা, তিনটা, এই চারটা ছিল। ওকে, তারপর দ্বিতীয় বক্সে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে পরের বক্সে ছিল 7টা, প্রথম বক্সে ছিল 4টা, পরের বক্সে ছিল 7টা, তাহলে নতুন ছিল 3টা, তাই না? নতুন ছিল 3টা। তো আমরা একটু আলাদা আলাদা করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো, দেখো এই যে 3টা নতুন করে দিলাম, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তারপরেরটা হবে কত? 10টা হবে। তারপর কত? 10টা। তো আমরা 10টা দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হয়েছে না? 10টা। ওকে, তারপরটা হবে কয়টা? 13টা হবে। তারপর 13টা। ওকে, তো দেখো প্রথম বক্সে 4টা, তারপরের বক্সে 7টা, তারপরের বক্সে কাঠের সংখ্যা হচ্ছে 10টা, আর এই যে লাস্টের বক্সে হচ্ছে 13টা। ওনারা বলতে চাচ্ছিল যে লাস্টের বক্সে 13টা এবং সেটা প্রমাণ করতে হবে, মানে যথাযথ যাচাই করতে হবে। তো যথাযথ আমরা কিভাবে যাচাই করতে পারি? আমরা জাস্ট এতটুকু বলতে পারি যে খ হতে প্রাপ্ত, আমরা এখানে জাস্ট এতটুকু লিখতে পারি যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত পরবর্তী তালিকার পরবর্তী সংখ্যা, তালিকার পরবর্তী সংখ্যাটি 13। সুতরাং কি বলছে? যে পরবর্তী তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। সুতরাং পরবর্তী চিত্রটি কি হবে? 13টি কাঠি দিয়ে তৈরি, তাই না? পরবর্তী চিত্রটি কয়টি কাঠি দিয়ে তৈরি হয়েছে? 13টি কাঠি দিয়ে তৈরি হয়েছে। সুতরাং পরবর্তী চিত্রটি, চিত্রটির কাঠির সংখ্যা, চিত্রটির কাঠির সংখ্যা 13। খেয়াল করো যে খ হতে প্রাপ্ত, এখানে একটু কমা দিবা, খ হতে প্রাপ্ত তালিকার পরবর্তী সংখ্যাটি 13, সুতরাং পরবর্তী চিত্রটির কাঠির সংখ্যা 13। আচ্ছা, এটা হচ্ছে আমার উত্তর। এখন আমার উত্তরের উত্তরটি যথার্থ বা সঠিক, এটা তুমি জাস্ট নিজে থেকে লিখে দিলেই হবে। এটা হচ্ছে কি? গ নাম্বার প্রশ্নের উত্তর। এখানে গ নাম্বার প্রশ্নের উত্তর। তো এরপর আমরা যাব হচ্ছে 12 নম্বর সৃজনশীল। আমাদের কিন্তু 11 নম্বর শেষ, এখন আমরা যাব 12 নম্বর সৃজনশীলে। তো যারা কোর্সে ভর্তি হতে চাও দ্রুত আমার সাথে যোগাযোগ করো, আর যারা অলরেডি ভর্তি হয়েছো তাদেরকে তো ধন্যবাদ। আমার চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আসলেই তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার এই ভিডিওগুলোর লিঙ্কটা তুমি তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারো, গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো, কিংবা তোমাদের ফেসবুক আইডিতে শেয়ার করতে পারো, ঠিক আছে? এতে করে কিন্তু আমি এই ক্লাসগুলো তোমাদের জন্য আরও বেশি বেশি তৈরি করতে পারবো। পুরো বই তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সৃজনশীল 12 নাম্বারটা। পূর্বের পার্টগুলোতে আমি 1 থেকে
8 পর্যন্ত সমাধান করেছিলাম, 9, 10 সমাধান করেছিলাম, 11 সমাধান করেছি, এখন হচ্ছে 12 নাম্বারটা। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে কমেন্টে লিখবে আমার ক্লাস কেমন লাগে। ঠিক আছে, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবে যে হ্যাঁ ক্লাস খুব ভালো লাগে, ভালো না লাগলেও লিখবে যে না ভালো লাগে না। ঠিক আছে, ওকে। দেখো তো এখানে কি বলছে একটু খেয়াল করো, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এখন ক নাম্বার আমাদেরকে বলছে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। আচ্ছা এখানে আছে কি দেখো তো, প্রথম চিত্র এটা, তাই না? তারপরে দ্বিতীয় চিত্র। তো আমি আগে একটা একটা করে চিত্র অঙ্কন করি, তাহলে আমার জন্য আর কি সুবিধা হবে বোঝাতে। আমরা চিত্র অঙ্কন করব প্লাস হচ্ছে সমাধান করব। তো দেখো প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করি। প্রথম চিত্রটা দেখো, একটা জাস্ট একটা ত্রিভুজ। তো আমরা এখানে প্রথম চিত্রটা আঁকি, এটা হচ্ছে ক নাম্বারটা, ক সমাধান করছি। তো প্রথম চিত্র 3টা ছিল, রাইট? 3টা ছিল, ওকে। এটা হচ্ছে প্রথম চিত্র, দেখো কিন্তু। তারপর দেখো দ্বিতীয় চিত্রে এক সাইড একটু বেশি আর কি, হ্যাঁ ওইটাই অ্যাড করতে হবে, কিন্তু এক সাইড বেশি থাকবে। তো আমি এটা আগে আর্ট করে নিই, তুমি এভাবে আর্ট করতে পারো, এটা আগে আর্ট করে নিই, ওকে। তারপর এখানে একটা বেশি হবে, এই যে এখান থেকে একদম চলে যাবে, দেন ওইটা আবার নিচে নামবে, খেয়াল করো এই যে। তাহলে এটা কি দ্বিতীয় চিত্র। দেখো প্রথম চিত্রে 1টা 2টা 3টা ছিল, দ্বিতীয় চিত্রে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে এখানে হচ্ছে 3টা আর এখানে হচ্ছে 5টা, তাহলে 2টা বাড়লো না? 2টা বাড়ছে। তাহলে ঠিক সেমভাবে পরেরটা যখন আর্ট করব তখন বুঝতে পারবা যে আরও কতটা বাড়তেছে, মানে আরও 2টা বাড়বে আর কি, 2টা করে বাড়বে। তো আমরা প্রথমে একটা জাস্ট একটা ত্রিভুজ, ওকে। তারপর এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে, দেন এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে। তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, খেয়াল করছো? 7টা। এটা হচ্ছে তৃতীয় চিত্র, 7টা। এখন হচ্ছে চতুর্থ চিত্রটা আর্ট করবো আমরা, চতুর্থ চিত্র। দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা 2টা করে বাড়লো, 3টা থেকে 5টা। প্রথমটা চিত্রে ছিল 3টা, পরের চিত্রে কাঠি ছিল 5টা, তারপরের চিত্রে 7টা, তাহলে তারপরের চিত্রে কয়টা হবে? 9টা হবে, তাহলে 9টা হবে। তাহলে আমরা এইটা আগে আর্ট করব, করে তারপরে 2টা বাড়াই দেবো, হ্যাঁ এটা আগে আর্ট করে তারপর 2টা বাড়াবো। তো আমি আগে আর্ট করে নিই, এক 2 3 4 5 6 7, 7টা, 1 2 3 4 5 6 7টা। তারপর আরও 2টা, তাহলে 1টা 2টা, তাহলে দেখো 9টা হয়েছে, 9টা হলো কিনা। এটা হচ্ছে চতুর্থ চিত্র এবং 9টা প্যাটার্ন। দেখো তো 9টা কাটি হলো কিনা। এখানে ছিল, এখানে যা ছিল তার চেয়ে কিন্তু বেশি 2টা এখানে। 1 2 3 4 5 6 7 7 8 9, তাই না? 9টা হয়েছে। তো এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা জাস্ট একটু ব্যাখ্যা করে দিতে হবে, নিচে একটু ছোট করে ব্যাখ্যা করে দেবো। আর আমরা আমাদের এই পাশেরগুলো আর্ট করতে হবে এমনটা না, আমরা খালি ওই লাস্টেরটা আর্ট করে দিলেই হবে, হ্যাঁ এটা কিন্তু না দিলেও হবে, হ্যাঁ তোমরা যদি এটা না দাও তাও কোনো সমস্যা নেই। তো চিত্র থেকে দেখা যাচ্ছে যেটা, আমরা এখানে এভাবে লিখে দেবো, চিত্র থেকে দেখা যায় চতুর্থ চিত্রে দেখা যাচ্ছে কাঠির সংখ্যা কয়টা? 9টি। ব্যাস হয়ে গেল, ক নাম্বার শেষ। এখন আমরা যাব হচ্ছে খ নাম্বারে। যাব, দেখো
খ নম্বর বলতেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যা বের করতে হবে। তো আমরা এই প্রত্যেকটা চিত্র দেখে দেখে বলবো যে প্রথম চিত্রে কয়টি কাঠি আছে। তাহলে আমরা আগে হচ্ছে প্রত্যেকটা মান বের করব, হ্যাঁ, তালিকা আকারে বের করব। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা, দেখো তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি ছিল? একটা, খেয়াল করো, একটা, দুইটা, তিনটা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টি? প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল তিনটি। তাহলে আমরা এখানে লিখতে পারি তিনটি। তারপর আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল পাঁচটি। দেখো তো পাঁচটি না কাঠির সংখ্যা? কয়টা? 1 2 3 4 5টা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 5টা। তাহলে সেটা লিখলাম 5টা। তৃতীয় চিত্রে দেখো কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7টা। তাহলে লিখব তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি। ঠিক আছে, 7টি। ওকে, তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি হচ্ছে এই সিরিজের তালিকা, মানে এই প্যাটার্নটির তালিকা আমরা কি বলতে পারি? যে প্যাটার্নের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যার তালিকা। সুতরাং কাঠির সংখ্যার তালিকা, সুতরাং কাঠির সংখ্যার তালিকা 3 5 7। সুতরাং কাঠির সংখ্যার তালিকা 3 5 7। এখন আমরা বলতে পারি তালিকার পার্থক্য। তালিকার পার্থক্য, দেখো তো তালিকার পার্থক্য কত? আমরা কিভাবে বের করতে পারি তালিকার পার্থক্য? আমরা তালিকার পার্থক্য বের করতে পারি এই যে এই দুটোর পার্থক্য, এই দুটোর পার্থক্য। তো 3 আর 5 এর পার্থক্য কত? 2। তো আমরা এখানে সমান সমান দিয়ে লিখতে পারি 2, আর 5 ও 7 এর পার্থক্য আবার 2। তাহলে লিখব যেহেতু পার্থক্য 2, যেহেতু তালিকার পার্থক্য 2, সেহেতু 7 এর সাথে 2 যোগ করে পরবর্তী তালিকা পাওয়া যাবে। তালিকা পাওয়া যাবে। ওকে, তাহলে 7 যোগ 2 সমান 9। ওকে, 7 যোগ 2 সমান 9। এটা হচ্ছে কি পরবর্তী তালিকা আমরা পেলাম, বা পরবর্তী সংখ্যা। তো পরবর্তী সংখ্যা বলে দিতে হবে, পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। পরবর্তী সংখ্যা পাওয়া যাবে, আরো সুন্দর হবে আর কি। ওকে, এই হচ্ছে খ নাম্বার উত্তর। আমরা প্রথম চিত্রে হলো কাঠির সংখ্যা পেয়েছি, দ্বিতীয় চিত্রে পেয়েছি, তৃতীয় চিত্রে পেয়েছি, তারপরে হচ্ছে পার্থক্য বের করেছি, বের করে লাস্টেরটার সাথে এই পার্থক্য যা তা হচ্ছে যোগ করে দিলে হয়। হ্যাঁ, যোগ করে দিলে হয়। ওকে, এবার হচ্ছে গ নাম্বারে যাব আমরা। তো গ নাম্বার সমাধান করব। গ, তো গ নাম্বার কি বলতে চাচ্ছে? দেখো, গ নাম্বার বলতেছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি প্রয়োজন? শততম কি বলছে? শততম। হ্যাঁ, শততম। ওকে, তাহলে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে, শততম বের করতে হবে। তাহলে আমাদের একটা সূত্র তৈরি করতে হবে। আমাদের কি করতে হবে? একটা সূত্র তৈরি করতে হবে। তো আমরা প্রথম চিত্রে যা পাই, দ্বিতীয় চিত্রে যা পাই, তৃতীয় চিত্রে যা পাই, এভাবে আমরা লিখব। তো প্রথম চিত্রে
কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা পাই 4টি, পাই না? প্রথম চিত্রের কাঠির সংখ্যা কয়টা পাইছি? 4টা পাইছি। তো আমরা এই 3টা পেয়েছি। আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টা পেয়েছি, 3টা। তো প্রথম চিত্রে 3টা পেয়েছি, তো কত কত হিসাব করলে আমরা 3 পাই? আমরা দেখতে পাচ্ছি যে 3 আমরা পাই হচ্ছে 2 এর সাথে 1 যোগ করলে। 2 1 কত? 2 আর 1 কত? 3 হয় না? 2 আর 1 কত হয়? 3 হয়। সুতরাং আমরা এটা আরও যদি ভেঙে লিখতে চাই তাহলে 2 1 কে 2 যোগ 1 3, তাই না? দেখো সমান, খেয়াল করো, 2 গুণ 1, মানে এই যে এই 2টাকে ভাঙলে হয় 2 1 কে 2 যোগ 1। তারপর এবার বলবো দ্বিতীয় চিত্রের কথা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাই 5টি, তাই না? 5টি পাই। তাহলে 5টি যদি পাই তাহলে কতর সাথে কত যোগ করব? 4 যোগ 1 সমান কত? 5। 4 এর 1 যোগ করলে 5 হয় না? আচ্ছা, এবার এই 4কে যদি আমি ভাঙি তাহলে দেখো এই 2টা আমি রাখবো কমন, 2 2 দুগুণ 4, সাথে যোগ 1। মানে আমরা এখানে এই যে প্রথম যে মানটা, এটাকে আমরা ভাঙবো। হ্যাঁ, তো একটা কমন মান রাখবো, সেটা 2, যেমন আমি 2 রেখেছি। যদি আরও অন্য কিছু রাখা যেত তাহলে রাখতাম, 3 রাখা যেত, 4 রাখা যেত, রাখতাম, যেভাবে রাখা যাওয়ার দরকার ছিল। তারপর তৃতীয়, খেয়াল করো, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পাই 7টি। তো 6 এর সাথে 1 যোগ করলে কিন্তু 7 হয়, তাই না? 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। তাহলে দেখো 6 এর সাথে যদি 1 যোগ করি 7 হয়। আর হচ্ছে এই 2 এর সাথে কত গুণ করলে? 3 গুণ করলে, 3 দুগুণ 6, এই যে 6 পাই, আর সাথে যে 1 আছে সেই 1 যোগ করে দাও, 3 দুগুণ 6। তার মানে মাঝখানে 2 2 2 2 রাখবো। এখন অনেক সময় এমন হয় এখানে 3 3 রাখা যায়, মানে নামতা যে কোনো একটা নামতা করতে হবে, যে কোনো একটা নামতা মিলাইতে হবে তোমাকে, ঠিক আছে? যে কোনো একটা নামতা মিলাইতে হবে। এখন যদি এখানে 1 বাদ দেওয়া লাগে 1 বাদ দিবা, 1 যোগ করা লাগলে 1 যোগ করবা, নামতা মিলানোর জন্য, ঠিক আছে? নামতা মিলানোর জন্য এটা করা যেতে পারে। তো এখন আমরা লিখবো একইভাবে কতম চিত্রের কাঠির সংখ্যা যদি বের করতে চাই। কতম চিত্র, মনে করো প্রথম দ্বিতীয় তৃতীয় বের করলাম, যে প্রথমের সাথে এই যে 1, এই যে দেখো 1, তারপর এই যে দ্বিতীয়র সাথে এই যে দ্বিতীয়, তৃতীয়র সাথে এই যে তৃতীয়। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং কতম কাঠির সংখ্যা, কতম কাঠির সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ক, হ্যাঁ, 2 গুণ ক, মানে ক মানে কততম, ক মানে কি? কততম। তো কতম বলছি, তো কততম সেটা যদি বলি 100, যদি বলি তাহলে কয়ের জায়গায় 100 লিখে দিলে হবে। যদি বলি প্রথম, তাহলে এই যে কয়ের জায়গায় 1, দ্বিতীয় বললে কয়ের জায়গায় 2, তৃতীয় বললে কয়ের জায়গায় 3, আর এই 2টা কিন্তু থাকবে, এই 2টা কি ওর জন্মগত থাকবে। তারপর লাস্টে যোগ করে দিতে হবে 1। হ্যাঁ, এটা হচ্ছে কি, এইখানে হচ্ছে বীজগণিতিক মান বের করার সিস্টেম। এভাবে আমাদেরকে বীজগণিতিক মান বের করতে হয়, ঠিক আছে? এভাবে আমাদের বীজগণিতিক মানগুলো বের করতে হয়। তাহলে 2 গুণ ক যোগ 1, অর্থাৎ 2 ক যোগ 1। তো এটাকে আমরা যদি এভাবে লিখে আবার সাজাই তাহলে কি লিখতে পারি? 2 ক যোগ 1। অতএব ওরা বলে দিয়েছিল আমাকে যে 100তম, বলছে কি শততম। এই শত মানে কি? শত মানে 100, শত মানে কি? 100। তাহলে এখানে আমরা লিখব কি? 100তম কাঠির সংখ্যা 2 গুণ 100। বললাম না কয়ের জায়গায় আমরা 100 লিখব, কয়ের জায়গায় 1 লিখব, কয়ের জায়গায় 2 লিখব, কয়ের জায়গায় 3 লিখব, লিখে তারপর যোগ 1। তাহলে 2 আর 100 গুণ করলে 200 যোগ 1, তাহলে 201টি কাঠি। খেয়াল করো, 201টি কাঠি, ঠিক আছে? 201টি কাঠি, ওকে। 201টি কাঠি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লাস্ট ফিনিশিং, একদম লাস্ট লিখে দিতে পারি আরেকটা কথা, যে শততম প্যাটার্ন তৈরি করতে, এখানে বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালের কাঠি প্রয়োজন। তাহলে আমরা লিখব কি? শততম প্যাটার্ন তৈরি
করতে দিয়া সলাই এর 201টি কাঠি দরকার। ব্যাস হয়ে গেছে। এ হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর, গ নাম্বার। হ্যাঁ, সো আজকের ক্লাস এ পর্যন্তই। না একটু যদি বুঝতে সমস্যায় কমেন্টে লিখতে পারো কি কি বুঝতে প্রবলেম হচ্ছে, আর হচ্ছে ভিডিওটা আরেকবার দেখলে হয়তো আরও বুঝতে পারবা। সো যেখানে প্রশ্ন থাকবে সেটা প্রশ্ন করবা, প্রয়োজনে আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো কি বুঝো নাই, ঠিক আছে। তো আমার অনলাইন ব্যাচে কিন্তু তোমাকে আমি চাই, ঠিক আছে। সো অনলাইন ব্যাচে যারা এখনও ভর্তি হওনি দ্রুত ভর্তি হও। আমি কিন্তু আমার ব্যাচে মাত্র কত টাকা নিই জানো? মাত্র হচ্ছে 499 টাকা নিয়ে থাকি, মাত্র 499 টাকা, 499 টাকা, 499 টাকা। এই 499 টাকা দিয়ে তুমি একবার ভর্তি হবে, সেটা জানুয়ারিতে ভর্তি হতে পারো, ফেব্রুয়ারিতে হতে পারো, মার্চে হতে পারো, এপ্রিলে হতে পারো। তুমি যখনই ভর্তি হবে তখন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত ক্লাস করবে জুম অ্যাপে। জুম সেটা আমি সিস্টেমটা করে দিব তোমাকে, কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে শেখাতে হয়, সব কিছু ক্লাস করার সিস্টেম ফোন দিয়ে একবার শিখিয়ে দেবো। সো যত দ্রুত পারো আমার এই কোর্সে ভর্তি হও। প্রয়োজনে বাবা মার সাথে আমাকে কথা বলা দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাতে করে আমি প্রয়োজনে কথা বলে বুঝিয়ে বলবো। হ্যাঁ, সো যত দ্রুত পারো আমার এই কোর্সে ভর্তি হও, তাহলে অঙ্কে একদম জিরো থেকে প্রো হয়ে যাবে তুমি, মানে অল্প থেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। সো আমি মনে হচ্ছে এই হচ্ছে অষ্টম শ্রেণীর অঙ্কটা করাচ্ছি তোমাদের, সো মানে কোর্স আকারে প্রাইভেট পড়ার মতো। সো তুমি তো বাবা মার ফোনে ক্লাস করতে পারবে। সো নো টেনশন, যত দ্রুত পারো ভর্তি হও। আর হচ্ছে লেকচার শিট নিতে হলে কমেন্টে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লেকচার শিট নিতে পারবে। তো এটা হচ্ছে 13 নম্বর সৃজনশীল, প্রথম অধ্যায়ের প্যাটার্ন অধ্যায়ের 13 নম্বর সৃজনশীলটা আজকে সমাধান করব। তো যারা আমার সাথে ইতিমধ্যে কানেক্ট হয়েছে সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা সব বন্ধুবান্ধব সবার কাছে একটু কষ্ট করে শেয়ার করে দিবে, শেয়ার অপশন ক্লিক করে কমেন্টে একটু লিখবে কেমন লাগলো, লাইক দিয়ে রাখবে একটি, ঠিক আছে। এবং চ্যানেলটা সবচেয়ে বড় কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তুমি পরবর্তীতে সব ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও, সব ক্লাসগুলো সবার আগে পেয়ে যাও। তো দেখো এখানে 5, 13, 21, 29, 37 একটা তালিকা দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে, এটাকে সিরিজ বলা হয়, সিরিজ দেওয়া আছে। তো এখানে ক নাম্বার বলতেছে যে 29 এবং 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। 29 ও 37, খেয়াল করো, 29 ও 37কে আমরা নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে কি তাহলে ক নাম্বার, 29 ও 37। আচ্ছা, প্রথমে যদি আমি 29কে নিয়ে একটু ভাবি, খেয়াল করতো কত কত গুণ করলে, হ্যাঁ মানে কোন দুটো সংখ্যাকে গুণ করলে এবং সেটা বর্গ করলে এবং সেটা যোগ করলে 29 হবে। তো যদি আমি বলি যে হচ্ছে 1-এর উপর যদি আমি স্কোয়ার করি, প্লাস 2-এর উপর যদি স্কোয়ার করি, দেখো 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, আর 2-এর উপর স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4 আর 1 কত 5, কিন্তু এখানে তো আছে 29। তাহলে আমাকে এত ছোট সংখ্যা নিয়ে ভাবা যাবে না, ঠিক আছে, এত ছোট সংখ্যা নিয়ে ভাবা যাবে না। তো এখন আমি আরেকটা কাজ করব, দেখব যে এইটাকে এই মানে 29 এবং মানে 29কে কোন দুটো সংখ্যা যোগ করলে 29 হয় এবং সেই দুটো সংখ্যাকে বর্গ করা যায় কিনা, মানে বর্গমূল করা যায় কিনা। যেমন 29-এর আগে পরে আছে হচ্ছে দেখো 25 একটা বর্গমূল, 25কে বর্গমূল করা যায়, মানে 25কে যদি তুমি বর্গমূল করো তাহলে কত হয় দেখো তো, 25কে বর্গমূল করলে 5 হয়। আবার তার একটু আগে যদি আসো তাহলে 16 আছে, 16কে বর্গমূল করা যায়, 16কে বর্গমূল করলে কত হয় 4 হয়। তো বর্গমূল জিনিসটা কি, দুইটা একই রকম সংখ্যা গুণ করলে ওইটাই হবে এবং ওটাকে বর্গমূল করলে ওই এই দুটোর যে কোনো একটা হবে, মানে দুটোর একটা লিখতে হবে। এই দুটোকে গুণ করে 4 আর 4 গুণ করে কত, 4 4 16 না, তো 16কে বর্গমূল করলে আমরা 4 লিখতে পারি, এই দুটোর যে কোনো একটা লিখলেই হয়, হ্যাঁ একটা লিখতে হবে। তাহলে 16-র আগে আরও যদি বলি তাহলে 9 আছে, 9কে আমরা বর্গমূল করতে পারি, 9কে বর্গমূল করলে কত হয়, কত কত গুণ করলে 9 হয়, 3 3 9, তাহলে 3 3 3 9। 9-এর আগে যদি বলি তাহলে 4 আছে, 4কে যদি আমরা বর্গমূল করি তাহলে 2 2 কত 4 হয়, তাহলে 2 হচ্ছে বর্গমূল। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে বর্গমূলগুলো মানে বর্গগুলো লিখলাম, পূর্ণবর্গ, এটা একটা পূর্ণবর্গ, মানে এর বর্গ করা যায়, দুটো একই রকম সংখ্যা তারা গুণ করলে 25 হয়,
16কে বর্গমূল করা যায়, দুটো একই রকম সংখ্যা তারা হচ্ছে গুণ করলে 16 হয়। 9কে বর্গমূল করা যায়, দুটো একই রকম সংখ্যা গুণ করলে 9 হয়। 4কে বর্গমূল করা যায়, দুটো একই রকম সংখ্যা গুণ করলে 4 হয়। তাহলে এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো এখন দেখো যে কোনো দুইটা যোগ করলে 29 হবে, যে কোনো দুইটা। এখানে আরও একটা আমরা নিতে পারি, যেমন হচ্ছে 1, 1কেও আমরা বর্গমূল করলে 1 হয়, তাই না? তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এখন এগুলো থেকে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো থেকে যে কোনো দুইটা যোগ করলে 29 হবে। তো কোন দুটো? 25 এবং 4। 25 এবং 4 দুটো যদি যোগ করি তাহলে কত হয়? 25 আর 4 29 হয়। 25কে পূর্ণবর্গ করলে কত হয়? 5। তাহলে আমরা লিখব 5 স্কোয়ার। খেয়াল করো, 5 স্কোয়ার। তারপর 5 আর 4, এই 25 আর 4 29, 25 আর 4, তাহলে 4কে বর্গমূল করলে কত হয়? 2 হয়। বর্গমূল করে তার উপর স্কোয়ার লিখব, তাহলেই হবে। দেখো এখন তুমি একটু চিন্তা করে দেখো, তাহলে আমরা বলতে পারি 29 এর, দেখো 29 এর এখানে কি বলছে? বলছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে। হ্যাঁ, তাহলে আমরা 29 সমান লিখব, 29 সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে সংখ্যা দুটির, এই যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি প্রকাশ করা হলো। এই যে এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি করতে বলছে, এই জন্য এখানে যোগ দিছি। সমষ্টি না বললে যোগ দিতাম না, অন্য কিছু দিতে পারতাম। নির্ণয় করা হলো। খেয়াল করো, সংখ্যাটির বর্গের সংখ্যা দুটির সংখ্যা দুটির বর্গের সমষ্টি নির্ণয় করা হলো। ওকে, তাহলে 29টা আমরা পেলাম। এখন আমরা দেখব 37। তো আমরা পূর্ণবর্গগুলোকে চিন্তা করব। যেমন 1কে আমরা হচ্ছে বর্গমূল করলে 1 হয়। হ্যাঁ, 1কে বর্গমূল করলে 1 হয়। তারপর 1-এর পর হচ্ছে 4কে বর্গমূল করা যায়। 4কে বর্গমূল করলে কত হয়? 2 হয়। 4-এর পর আছে হচ্ছে 9, 9কে বর্গমূল করলে হচ্ছে 3 হয়। হ্যাঁ, তারপর 9-এর পর আছে 16, 16কে বর্গমূল করলে 4 হয়। এটা তুমি মনে রাখতে পারো। 16-র পর 25 আছে, 25কে বর্গমূল করলে, হ্যাঁ 25কে বর্গমূল করলে কত হয়? 5 হয়। তারপর 6কে 36, হ্যাঁ 36 আছে এরপরে, 36কে বর্গমূল করলে কত হয়? 6 হয়। তো এখানে আবার আরেকভাবে তুমি চিন্তা করো, স্যার আমার তো এটা মনে থাকে না, 1, 4, 9, 16, 25, 36 মনে থাকে না। তাহলে তুমি এভাবে চিন্তা করবা, 1 1কে 1, 2 2 4, 1 2 3 4 5 6 7 8, এগুলো তো পারো। তাহলে 1-এর কাছে যাবা, 1 1কে 1, 2-এর কাছে যাবা 2 2 4, 3-এর কাছে যাবা 3 3 9, 4-এর কাছে যাবা 4 4 16, 5-এর কাছে যাবা 5 5 25, 6-এর কাছে যাবা 6 6 36, তাই না? 1-এর কাছে গেলে 1 1কে 1, 2-এর কাছে গেলে 2 2 4, 3-এর কাছে গেলে 3 3 9, 4-এর কাছে গেলে 4 4 16, 5-এর কাছে গেলে 5 5 25, 6-এর কাছে গেলে 6 6 36। তাহলে আমি এগুলো দেখেও তো এটা লিখতে পারি। ওকে, এখন তো এখান থেকে যে কোনো দুইটা যোগ করলে এই 37 হবে। কোনটা? এই 1 4 9 16 25 36। তাহলে আমি যদি বলি 4 আর 1 যোগ করলে হয় না, 1 আর 9 যোগ করলে 10 হয় না, 16 আর 1 যোগ করলে 16 এবং 1 প্রত্যেক, মানে প্রথমটা দিয়ে সবগুলো ট্রাই করবো। 16 1 যোগ করলে 17 হয় না, 25 আর 1 যোগ করলে 26, কিন্তু এখানে 37 হয় না। 36 আর 1 যোগ করলে, 36 আর 1 যোগ করলে কত? 37। তাহলে আমরা বলতে পারি 36 রে ভেঙে লিখতে পারি 6, 6-এর উপরে স্কোয়ার, আর এই 1কে বর্গমূল করলে হয় 1, 1-এর উপরে স্কোয়ার। তাহলে এই একটা সংখ্যা, তাহলে দুটি সংখ্যার, খেয়াল করো, দুটি সংখ্যার, এই একটা সংখ্যা দুটি সংখ্যার বর্গ, দুটি সংখ্যার কি? বর্গ, দুটি সংখ্যার বর্গের সমষ্টি কত? 29। তাহলে আমরা এটা লিখতে পারি। এভাবে বিশ্লেষণ করে যদি তুমি লিখতে পারো, তুমি হাজার হাজার অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। তো ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বারে যাব। দেখো খ নাম্বারে কি বলতে চাচ্ছ। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকা, এই যে তালিকা 5 13 21 29 37, 5 13 5 13, 13-র পরে 21, 21-এর পরে 29, তারপরে হচ্ছে 37,
5, 13, 21, 29 এবং 37। তো আমরা এটা আর কি এখানে একটু ছোট ছোট করে ব্যাখ্যা করতে হয়, হালকা একটু ব্যাখ্যা করলে সবচেয়ে ভালো হয়, কারণ ব্যাখ্যাটা খুব দরকার হয়। হ্যাঁ, তো আমরা এখানে লিখব প্রদত্ত সংখ্যাগুলো বা প্রদত্ত তালিকা, প্রদত্ত তালিকা। তো প্রদত্ত তালিকাটা আমরা এখানে লিখব 5, তারপর 13, তারপর 21, হ্যাঁ, তারপর 29, দেন 37। এবার লিখব আমরা এখানে নিচে লিখব পাশাপাশি তালিকার পার্থক্য লিখব। পাশাপাশি তালিকার আমরা কি করব, পাশাপাশি তালিকার পার্থক্য লিখব। তো মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখব। তো আমরা এখানে লিখব কি, পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো এখন তুমি চিন্তা করো এই দুটি সংখ্যার পার্থক্য কত। 5 তোমার হাতে, হ্যাঁ 5 বাদ দিয়ে লেখো, 5 এর পর কত, 6, তারপর 7, 8, 9, 10, 11, 12, 13, মানে 5 তোমার মুখে থাকবে, তারপর 6 এখানে লিখো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে পার্থক্য কত, 8, সমান সমান দিয়ে লিখবা 8। তারপর 13 আর 21 মধ্যে পার্থক্য কত, 13 তোমার মুখে থাকবে, 14 থেকে লিখবা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8 লেখো, হয়ে গেল। তারপর 21 পর 29, খেয়াল করো, 21 তোমার মুখে থাকবে, 21 তোমার কি মুখে থাকবে, তারপর তুমি পরেরটা বলো, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8 পার্থক্য হলো। তারপর আবার এখানেও সেম 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 8 পার্থক্য, তাই না? তাহলে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু বের করতে পারলাম। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 8। তাহলে এখন আমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা, তাহলে আমরা একবারই নির্ণয় করে দিব তালিকার। সুতরাং তালিকার পরবর্তী কি 4টি সংখ্যা, 4টি সংখ্যা কিভাবে বের করতে হবে? এই যে 37 এর সাথে যোগ করব, 37 যোগ 8, তাহলে কত হবে, 45 হবে। হ্যাঁ, তারপরে এই আবার এই 45 এর সাথে 8 যোগ করো, তাহলে 53 হবে। 53 সাথে আবার 8 যোগ করো, 53 সাথে 8 যোগ করো, 53 সাথে 8 যোগ করো, তাহলে কত হবে, 61 হবে। 61 সাথে আবার 8 যোগ করো, তাহলে কত হবে, 69 হবে। তাহলে 37 সাথে 8 যোগ করলে 45, 45 সাথে 8 যোগ করলে 53, 53 সাথে 8 যোগ করলে 61, 61 সাথে 8 যোগ করলে 69। সো এইভাবে আমরা 4টা মান কিন্তু বের করতে পারি সহজে। তুমি যে কোনো মূল্য এভাবে বের করতে পারো যেভাবে ইচ্ছা। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং তালিকার পরবর্তী 4টি মান কি কি, এক কথায় লিখে দেই। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা 4টি সমান কত, 45, 53, 61 এবং 69, রাইট? এ হচ্ছে উত্তর। আমরা এখানে এভাবে লিখতে পারি। এবার আমরা পরের অংশে যাই। আমাদের খ নাম্বারটা শেষ, এখন আমরা মুছে দিচ্ছি। আমরা যাব গ নাম্বারে। যাব তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে সম্ভব?
তাই না? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা সংখ্যাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে পারি, তো আমরা যদি বলি 5 13, দেখো 5 13 21 29 37 37, তাই না? ওকে, সো আমাদেরকে যেটা বলছে কি 50টি সংখ্যা, 50। তো 50টি সংখ্যার যোগফল। এখন আমাদেরকে আগে জানতে হবে যে 50টা সংখ্যা, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে 50 নাম্বার সংখ্যা কত সেটা আগে নির্ণয় করতে হবে। এটা তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এখানে কয়েকটা দেওয়া আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে। হ্যাঁ, তো 5টা দেওয়া আছে। এখন আমাদেরকে 50 নাম্বারটাকে বের করতে হবে। তো 50 নাম্বারটা কিভাবে বের করতে হয়, 50 নাম্বার বের করার নিয়ম কি? তো আমরা এভাবে বলতে পারি, প্রথম সংখ্যা। এই প্রথম সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে 5, তাই না? তো আমরা যদি 5-এর সাথে 1 গুণ করে, 8-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 8 1-কে 8, 8-এর সাথে 1 গুণ করে 3 বাদ দিয়ে দিলাম। আমরা প্রতিবার একই রকম বাদ দেব। এখানে 3 লিখেছি না, প্রতিবার কিন্তু 3ই বাদ দিব। এখানে 8 লিখেছি না, প্রতিবার 8ই লিখব, প্রতিবার 8ই লিখব। আর শুধু পরিবর্তন হবে এই যে 1 লিখেছি না, এটা পরিবর্তন হবে। খেয়াল করো, দ্বিতীয় সংখ্যা কত? 13। তাহলে এখন এখানে আমরা কি লিখব? 8ই লিখব। 8 দুগুণ কত? 16। এই বলছি না 1-এর পর কত? 2, 2-এর পর কত হবে? 3 হবে। 3-এর পর কত? 4, 4-এর পর কত? 5, এভাবে বাড়তে থাকবে, এভাবে বাড়তে থাকবে। আর এখানে 8 8ই থাকবে, 8 8ই থাকবে, 8 8ই থাকবে, ঠিক আছে? 8 8ই থাকবে, সূত্র এটা এক কথায়। আর প্রতিবার 3 বাদ দিব, প্রতিবার 3 বাদ দিব, প্রতিবার 3 বাদ দিব, প্রতিবার 3 বাদ দিব। খেয়াল করো, তুমি বিশ্বাস নয় দেখো, আমি তোমাকে করে দিচ্ছি। তাহলে 13, দেখো 8 দুগুণ কত? 16, 16 থেকে 3 বাদ দিলে 13 হয়। তারপর তৃতীয় সংখ্যা যেটা আছে, তৃতীয় সংখ্যা, তৃতীয় মানে এই যে 3, এই যে প্রথম মানে 1, দ্বিতীয় মানে 2, তৃতীয় মানে 3, চতুর্থ মানে 4, পঞ্চম মানে 5, তাই না? পঞ্চম মানে 5। তাহলে এখন হচ্ছে এখানে কাজ, তৃতীয় সংখ্যা কত আছে? 21 আছে, তাই না? 21। তো দেখো তো 3 আসছে কত? 24, 24 থেকে 3 গেলে 21 মিলে গেছে। তারপর দেখো চতুর্থ সংখ্যা কত আছে? 29। তো চতুর্থ সংখ্যা যেহেতু 29, 4 আসছে কত? 32, 32 থেকে 3 গেলে 29, 32 থেকে 3 বাদ দাও ক্যালকুলেটারে, 32 বিয়োগ 3, 29 30 31 32, তাই না? 29 30 31 32। ওকে, পঞ্চম সংখ্যা দেখো, পঞ্চম সংখ্যা কত? 37 না? তাহলে লেখো 37। 37 সমান 50টা কত? 40, আর 40 থেকে 3 গেলে 37 হয়, 3 বাদ দিলে 37 হয়, তাই না? তুমি বিয়োগ বলো আর বাদ বলা যাই বলো না কেন, এটাই তো হয় নাকি? এটাই হয়। তাহলে আমরা এভাবে আমরা বলতে পারি যে কতম পদ। তাহলে আমরা যদি বলি যে কতম সংখ্যা, তাহলে কতম সংখ্যা কত হবে সেটা আমরা এইভাবে বের করি। 8 থাকবেই, গুণ ক বিয়োগ 3, বা এটাকে যদি আবার এভাবে লিখি 8 ক বিয়োগ 3, তাই না? 8 ক বিয়োগ 3। সুতরাং এটা হচ্ছে বীজগণিতিক একটা রাশি, আমরা বলতে পারি এটা কি একটা বীজগণিতিক রাশি। তাহলে আমরা কতম পদ নির্ণয়ের বীজগণিতিক রাশি কি হবে, অথবা আমরা বলতে পারি যে এখানে তালিকার সংখ্যাগুলোর বীজগণিতিক রাশি কত সেটা বলতে পারি। তাহলে এই তালিকার কতম বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি কত? 8 ক বিয়োগ 3। তাহলে আমরা এখন 8 ক বিয়োগ 3 আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারি। আর এই ক মানে হচ্ছে কততম পদ সেইটা। তাহলে এখন আমরা যদি বলি যে সুতরাং 50তম কি বলতে পারি? 50তম পদ অথবা 50তম সংখ্যা। 50তম সংখ্যা আমরা আগে সূত্র বানাই নিলাম, সূত্র এখানে তৈরি করে নিলাম। তাহলে 8 গুণ 50 বিয়োগ 3, তাহলে 50টা কত? 40, মানে 400 আর বিয়োগ 3। তো 400 ক্যালকুলেটারে তুলো, 400 বিয়োগ 3। হ্যাঁ, তোমাকে আমি ক্যালকুলেটার দেখাবো একবারে। দেখো 400 বিয়োগ 3 আমরা সরাসরি ক্যালকুলেটার নিয়েও দেখতে পারি। ওকে, দেখো এই যে
তুমি ক্যালকুলেটারে তুলো 400, প্রথমে তুলো 400, বিয়োগ কত, বিয়োগ হচ্ছে এই যে বিয়োগ দিলাম দিয়ে 3 দিলাম, তাহলে কত হয় 397 হয়, 397 হয়। ওকে 397, আমাদের ক্যালকুলেটার আরও দরকার আছে, থাক 397। তার মানে আমরা বুঝলাম যা এভাবে যদি আমরা হিসাব করি, হ্যাঁ এখানে যদি আমরা হিসাব করি, দেখো এই যে এখানে এইটা যদি হিসাব করি এইভাবে ডট ডট বাড়তে বাড়তে এখানে বাড়তে 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 397 পর্যন্ত যাবে। কততম পদ, 50 নাম্বার পদ, 50তম পদ 397 হবে। এখন আমরা এই 397 পর্যন্ত আমরা যোগ করব, 397 পর্যন্ত আমরা কি করব, যোগ করব। তো এই তালিকার প্রথম 50টি পদের সমষ্টি বা প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করব। এটা সূত্র লিখব আগে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তো আমাদের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা কি হবে, প্রথম সংখ্যা লিখব কি, প্রথমে প্রথম সংখ্যা, তারপরে যোগ হচ্ছে শেষ সংখ্যা, শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, গুণ হচ্ছে পার্থক্য, গুণ হচ্ছে কি দুটি মানের পার্থক্য। আমরা এখানে গুণ করব কি, মানে পদ সংখ্যা গুণ করব, গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা, তারপর আমরা ভাগ দিব। দেখছো সূত্রটা, দেখছো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তারপর হচ্ছে গুণ পদ সংখ্যা, নিচে ভাগ দিব হচ্ছে 2 দ্বারা, 2 দ্বারা। এখন দেখো প্রথম সংখ্যা কত ছিল, প্রথম সংখ্যা ছিল কত সেটা একটু দেখো। প্রথম সংখ্যা ছিল হচ্ছে যতদূর সম্ভব 5 ছিল, 5 হচ্ছে প্রথম সংখ্যা, তাই না, 5 হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে আমরা লিখব কি, প্রথম সংখ্যা 5, এখানে লিখব প্রথম সংখ্যা 5। তাহলে এখানে প্রথম সংখ্যার জায়গায় 5 লিখি, যোগ শেষ সংখ্যা কত ছিল 397, প্রথম সংখ্যা ছিল 5 আর শেষ সংখ্যা 397। ওকে, তারপর গুণ করব কি পদ সংখ্যা, পদ সংখ্যা মানে 50টা না, লাস্টের পদ সংখ্যা কত, একদম শেষ পদ সংখ্যা কত নাম্বার, 50 নাম্বার, ভাগ হচ্ছে কত 2। তো এখন আমরা ক্যালকুলেশন করব এটা। তো 397 যোগ 5 তাহলে কত হয়, 7 5 12, 2 হাতে 1, 9 আর 1 10 0 হাতে 1 3 1 4, 402 গুণ হচ্ছে 50 ভাগ 2। খেয়াল করো 402, তাহলে 402, দেখছো 402 গুণ 50, এই যে 50, তাহলে কত হইল 20,100, 20,100 ভাগ কত 2, ভাগ হচ্ছে 2, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দেই, ভাগ 2, তাহলে কত হয় 100,100,50, 100,50 হচ্ছে উত্তর, মানে 10,050। তাহলে 397 পর্যন্ত যোগ করলে 10,050 পাই। সো পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো তুমি যদি চাও যে স্যারের কাছে পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো আমি করব, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমার মতামত কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবে, ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও জানাবে, একটা কমেন্ট করবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। সবচেয়ে বড় কথা, আমি 499 টাকায় 499 টাকায় কোর্স করাই, প্রাইভেট পড়াই। একবার ভর্তি হতে হবে 499 টাকা দিয়ে, আর তুমি সারা বছর আমার কাছে পড়তে পারবে। সারা বছর প্রয়োজনীয় বিস্তারিত জানার জন্য আমার নাম্বারে তুমি কল দিতে পারো, বাবা মার সাথে আমাকে কথা বলে দিবা তোমার। সো জুম অ্যাপে ক্লাস করাই, জুমে একবারে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা ক্লাসে, এমন সিস্টেম করে আমি বুঝিয়ে দেবো কীভাবে ক্লাস করাই। প্রয়োজনে কল দিবে, ভর্তি হয়ে কল দিলে আমি একদম বুঝিয়ে দেবো, তারপর সেইভাবে ক্লাস করবে প্রতিদিন সময় মতো। সো 499 টাকা দিয়ে তুমি সারা বছর আমার কাছে গণিত পড়তে পারবে। একবার টাকা দিলে পুরো 12 মাস পড়তে পারবে। যদি তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে মাসেই ভর্তি হও না কেন, ডিসেম্বর পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে, একবারে তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, করে আমাকে পেমেন্ট করে তারপর হচ্ছে তুমি ভর্তি হয়ে যাও।
সারা দেশের অসংখ্য স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট সবাই কিন্তু পড়তেছে। সো তুমিও যদি তাদের সাথে কম্পিটিশন করতে পারো তো তোমার জন্য ভালো হবে, তাই না? তুমিও তো সিদ্ধান্ত নিতে পারবা, তুমি বুঝতে পারবা তোমার কেমন পারতেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।